হুম। সাজ্জাদ আর তিতলি কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। নীরবতা ভেঙে সাজ্জাদ বলে উঠল। তিতলি জান, তোমাকে আমি কিছু দিতে ভুলে গেছি। পকেটে হাত দিতে দিতে বলে। তিতলি ভ্রুকুচকে জিজ্ঞাসা করে কি। সাজ্জাদের হাতে একটা বক্স, ছোট বক্স, খুব কিউটভাবে র্যাপিংয়ে মোড়া। তিতলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সাজ্জাদ বক্সটা খুলতে বলে। তিতলিও বক্সটা হাতে নিয়ে খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর মুচকি হেসে সাজ্জাদের দিকে তাকায়। তা দেখে সাজ্জাদ বলে। পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমার তো নাক ফোরানো নেই। আমি এটা কি করে পরবো? আসলে আমি বুঝতে পারিনি তোমার জন্য কিছু গিফট আনা উচিত ছিল, তাই ভাবলাম তোমাকে এই নোজপিনটার খুব মানাবে, তাই এনেছি। তোমার ভালো না লাগলে আমি তোমায় অন্য কিছু উপহার কিনে দেই। পরেরটা পরে, এখন যখন গিফট দিয়েছেন এটা আমি ফেরত দিব না। এটা আমার কাছেই থাক। সাজ্জাদ আর কিছু বলল না, হয়তো বলের মতো কিছু পায়নি। দুজনে অনেকক্ষণ একসাথে সময় কাটিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে তিতলির চোখ চড়ক গাছ। তার বাবা মা আবার ঝগড়া করছে, কিন্তু এবার মনে হচ্ছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাই তাড়াতাড়ি হাতের জিনিসগুলো রেখে বাবা মায়ের কাছে গেল। গিয়ে আগে দুজনকে থামিয়ে জিজ্ঞাসা করলো। আজ দুজন কি নিয়ে ঝগড়া করছো? একবার বাবার দিকে তাকিয়ে একবার মাম্মার দিকে তাকিয়ে বলে। দেখ না মামুনি, আমার কোনো কথায় তোর মা শোনে না। একদম মিথ্যে কথা বলবে না, তুমি আমার কথা শুনছো না। তিতলি হাত দিয়ে থামিয়ে বলে। আরে আচ্ছা, আগে বলো কি নিয়ে ঝগড়া করছো? আরে আমি বলেছি বিয়েতে আমি শাড়ি পরবো, যেহেতু আমি শাশুড়ি হতে যাচ্ছি। কিন্তু না, তোর বাবা বলছে আমাকে লেহেঙ্গা পরতে, আর উনি নাকি মাঞ্জা মেরে আসবে আর আমাকে নিয়ে কাপল ডান্স করবে। বুড়ো বয়সে শখ কত। তাতে দোষের কি আছে? তুমি চাইলে আমি তোমাকে আবার বিয়ে করে বাসর করতে পারি। কাপল ডান্স তো কোনো বিষয়ই না। তিতলি তার বাবার কথা শুনে ভীষণ খেলো আর গলা খাকারি দিয়ে বলতে লাগলো। বাবা, আমি এখানে আছি আর মামাকে লেহেঙ্গা পরতে বলছো? মামার লেহেঙ্গা তুমি সামলাবা? তিতা সাহেব কিছু চিন্তা করে বললেন। ঠিক আছে, লেহেঙ্গা পরতে হবে না, কিন্তু কাপল ডান্স করতে হবে। তিতলি উপরে যেতে যেতে বলল। সে তোমার আর মামার বিষয়, তোমরাই সামলাও। ব্যাস, আর কি লাগে। আবার শুরু হয়ে গেল তাদের খুনসুটিময় ঝগড়া। তিতলি তার জিনিসগুলো নিয়ে উপরে চলে গেল। তিতলি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে কণিকাকে ফোন দিয়ে সকালে আসতে বলল। সকাল সকাল তিতলির ডাকে হাজির হয়েছে কণিকা। এসে দেখে তার আঙ্কেল আন্টি কোমর বেঁধে ঝগড়া করছে। তিতলিকে জিজ্ঞাসা করলে বলে। আর বলিস না, কালকে বললাম না ঝগড়ার বিষয়, ওইটা নিয়ে। বলিস কি, কালকে থেকে ওভাবেই ঝগড়া করছে? আরে না, ঘুমানোর সময় বিড়বিড়িতে ছিল, সকালে উঠে আবার শুরু হয়ে গেছে। ওফ, কি আর বলবো। কথাটা বলেই তিতলি আর কণিকা দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। কণিকা এবার তিতলিকে উদ্দেশ্য করে বলল। তা আমাকে এভাবে জরুরি তলব করার মানে? তোর ভাইকে সারপ্রাইজ দিব। ও আচ্ছা, ঠিক আছে। কি, এই তিতু, তুই ঠিক আছিস? তিতলির কপালে হাত দিয়ে বলে। তিতলি কণিকার হাত সরিয়ে দিয়ে বলল। আমি একদম ঠিক আছি মেরি পাহনা। কণিকা একটা ছোট্ট শ্বাস ফেলে। খুলে বল সব কিছু, এভরিথিং। তারপর তিতলি সব খুলে বলল। ওদের ঘুরতে যাওয়া, একসাথে ফুচকা খাওয়া, গিফট দেওয়া ইত্যাদি। তো এখন কি করতে চাস? চল আমার সাথে। তুই শিওর তো তিতু? অবশ্যই। আরে তুই এমন ভয় পাচ্ছিস কেন? আমার অনেক ভয় করছে। তুই এমন করছিস যেন আমার না তোর নাক ফাটানো হচ্ছে। তিতলি আর কণিকা পার্লারে গিয়েছে। উদ্দেশ্য তিতলি নাক ফুরিয়ে সাজ্জাদের দেওয়া নোসপিন পরে সাজ্জাদকে সারপ্রাইজ দিবে। কিন্তু আসার পর থেকে কণিকা এমনভাবে কাঁপাকাঁপি করছে যেন ওর নাক ফোরানো হচ্ছে। বিষয়টা নিঃসন্দেহে বিরক্তিকর। এর মধ্যেই কণিকার চিৎকারে বোঝা গেল কাজ হয়ে গেছে। আর তিতলিকে আসলেই অসম্ভব সুন্দর লাগছে সাজ্জাদের দেওয়া নোসপিনটাতে। আয়নায় নিজেকে একবার দেখলো তিতলি। একদম বউ বউ লাগছে শুধুমাত্র নোসপিনটার কারণে। ভেবেই মুচকি হাসলো তিতলি। কণিকাও তিতলিকে দেখে হা হয়ে গেছে। বোন, বিশ্বাস কর, আমি পোলা হইলে জীবনেও ভাইরে তোর ধারের কাছে আসতেই দিতাম না। আমি তোরে ভাগাইয়া নিয়ে বাসর সারতাম। কি, বিয়ের আগে ডিরেক্ট বাসর? হা হা করে হেসে দিয়ে বলে। হো, আমি কোনো রিস্কই নিতাম না।
তাহলে তোর থেকে সাজ্জাদ হাজার গুণে ভালো আছে। হুম। বলেই দুজনেই হেসে দিল। পার্লার থেকে বের হয়ে আরেক ঝামেলা। তিতলি কারণ ছাড়া জীবনেও গাড়ি নিয়ে আসবে না, আর না কণিকাকে আনতে দিবে, তাই দুইজনেই দাঁড়িয়ে আছে রাস্তায়। তিতলি নিজের মুখটা ঢেকে রেখেছে, কারণ সে সবার আগে সাজ্জাদকে দেখাতে চায় তার নতুন রূপ। তোর জন্য মাঝ রাস্তায় ফেসে গেলাম। আরে আমি কিভাবে জানবো রিক্সা পাওয়া যাবে না? চল হাঁটতে হাঁটতে সামনে যাই, রিক্সা পেলেও পেতে পারি। কিছুক্ষণ পর একটা ফাঁকা রিক্সা দেখে কণিকা দৌড় দিয়ে আগে গেল, গিয়ে রিক্সার লোকটিকে বলছে, মামা যাবেন? আমাকে কি আপনার রিক্সাওয়ালা মনে হয়? না মনে হওয়ার কি আছে, আধুনিক যুগ এখন, হ্যান্ডসাম রিক্সাওয়ালা থাকতেই পারে। ঠিকানা বলে। তৎক্ষণাৎ লোকটি পকেট থেকে 5 টাকার একটা কয়েন কণিকাকে ধরিয়ে দিল, আর কণিকা তো রাগে শেষ। আমাকে কি আপনার ভিখারি মনে হয়? হতেই পারে, আধুনিক যুগ, স্টাইলিশ সুন্দর ভিখারি থাকতেই পারে। চোখ টিপ দিয়ে বলে। অসভ্য। বলেই কণিকা তিতলির হাত ধরে হনহন করে হেঁটে গেল। তিতলি বেচারি তখন থেকে হাসতে হাসতে ওর অবস্থা খারাপ। কণিকা পিছন ফিরে দেখে অসভ্য লোকটা এখনো ওর দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে হাসছে, যেন বিষয়টাতে সে ভীষণ মজা পেয়েছে। মিস্টার নির্লজ্জ। কণিকা রে, আমি আজ হাসতে হাসতে শেষ হয়ে যাব। হোয়াট এ লাভ স্টোরি, রিক্সাওয়ালা ভার্সেস ভিখারি। দেখ তিতু, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি মোটেই ওই মিস্টার নির্লজ্জের প্রেমে পড়িনি যে তুই এভাবে বলছিস। কোনো চাপ নিস না, পড়ে যাবে যে কোনো সময়। মোটেই না। মোটেই হ্যাঁ, দেখা যাবে। দেখে নিস। মিস্টার নির্লজ্জ বলতে বলতে রিক্সা নিয়ে দুজনেই বাসায় পৌঁছে গেছে। বাসায় এসেই তিতলি সাজ্জাদকে ফোন দিয়েছে। একবার রিং হতেই সাজ্জাদ রিসিভ করে। তিতলি জান, তুমি ঠিক আছো? আজব, এটা কেমন ধরনের কথা? আগে সালাম দিতে হয়, জানেন না? জানি তো, কি করব, তোমার সাথে কথা বলতে গেলেই সব গুলিয়ে যায়। হুম, ঠিক আছে, আগে বলুন আমার সাথে আজ দেখা করতে পারবেন? অবশ্যই, বিকালে আমি তোমাকে রিসিভ করে নিব, ওকে? হুম, ওকে। তিতলি কিছুক্ষণ চিন্তা করে বলল। ওইদিকে কণিকা কারো মনের মধ্যে রিক্সার টিং টিং বাজিয়ে দিয়েছে, যে তখন থেকে কণিকার কথাই ভেবে যাচ্ছে, আর কণিকাও বাসায় আসা থেকে তার কথাই ভেবে যাচ্ছে, আর ভয় পাচ্ছে যে কণিকার কথা না সত্যি হয়ে যায়। ভেবেই মুচকি হাসলো। বিকালে সাজ্জাদ তিতলিকে নিতে এসেছে, কিন্তু অবাক করা বিষয় তিতলি মুখ ঢেকে সাজ্জাদের সাথে গাড়িতে উঠেছে। সাজ্জাদ তিতলিকে জিজ্ঞাসা করায় তিতলি বলে পরে জানতে পারবেন। আজও তিতলি একটা শাড়ি পরেছে, কিন্তু শাড়িটা কালো, তার সাথে হীরের নোসপিনটা যেন ফুটে উঠেছে। দুজনেই নদীর পাড়ে বসা। তিতলি এবার মুখটা খুলে সাজ্জাদের দিকে ফিরল আর সারপ্রাইজ দিল। সাজ্জাদ তো পুরো হা হয়ে আছে, এক দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবতেও পারেনি তিতলি ওর জন্য এত তাড়াতাড়ি নাকে নাকফুলটা পড়বে। আজ তিতলির এঙ্গেজমেন্ট, বাড়ি ভর্তি লোক, আর সকাল থেকে সাজ্জাদ তিতলিকে জ্বালিয়ে মারছে। ফোন করে এমন এমন সব কথা বলছে যে তিতলি লজ্জায় লাল হয়ে গেছে, আর মনে মনে বলছে এমন নির্লজ্জ একটা ছেলে কি করে তার বড় হলো, ভাবতেই অবাক লাগছে। তারই মধ্যে আগমন ঘটলো কণিকার। কি রে আমার স্টাইলিশ ভিখারি, কি খবর? কণিকা মুখ গোমরা করে বলে, তিতু, তুই এখনো সেই বিষয় নিয়ে আসিস? না রে, এমনি বললাম। কই, আজ আমি তোর সাথে মজা করব তা না, তুই আমার মজা নিচ্ছিস, ফাজিল কোথাকার। তিতলি হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, আর মজা করব না, হয়েছে? ঠিক আছে। কণিকা বলল। এরপর কণিকা 2 পা পিছিয়ে গিয়ে তিতলিকে দেখতে লাগলো। অসাধারণ লাগছে। আজ পুরো সাজ্জাদের কথা মতো সেজেছে তিতলি। সাজ্জাদ সুন্দরভাবে তিতলিকে বলেছে, তিতলি জান, আমি চাই আজ তুমি বাঙালি স্টাইলে শাড়ি পরো, আর সুন্দরভাবে চুল বেলি ফুল লাগবে। আমি তার ঘ্রাণ নেব। চোখ গাঢ় কাজল লাগাবে, যেন আমার নজর না লাগে। অবশ্য সেটা এখন দিয়ে কোনো লাভ হবে না, যা নজর লাগার বহুত আগেই লেগে গেছে। এখন শুধু তোমার আমার মিলনের অপেক্ষা। তিতলি সাজ্জাদের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। লোকটা কি বোঝে না এরকম কথা শুনলে ওর ভীষণ লজ্জা করে। হোক না সে স্বামী, তবুও লজ্জা তো পাই। তিতলির চুপ থাকা দেখে সাজ্জাদ মৃদু হাসলো, তারপর বলল, তিতলি জান, এখনই এইভাবে লজ্জা পেও না। তোমার লজ্জা না আমাকে বড্ড টানে, পরে এই লজ্জাই না তোমার কাল হয়ে দাঁড়ায়। আপনার কথা শেষ? ভাঙা ভাঙা কণ্ঠে বলে, তোমার সাথে আমার কখনোই কথা শেষ হবে না, তাই এই কথা বলো না। আর এভাবে ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলে কি আমার মার্ডার করতে চাও? তিতলি এবার আরও লজ্জা পেল।
কি সব যাতা বলছেন? ফোন রাখুন, আমি রেডি হব। সাজ্জাদ মুচকি হেসে বলল। এত অস্থির হইও না তিতলি যান, আমি তোমার থেকে হাজার গুণ বেশি অস্থির আর তৃষ্ণার্ত। তিতলি লজ্জায় আর কিছু না বলে ফোনটা রেখে দিল, কেননা এর চেয়ে বেশি আর নেওয়া ওর পক্ষে সম্ভব না। ফোনটা রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো তিতলি। এই কেমন অনুভূতি, এ কেমন লজ্জা, যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে ভেবেই হেসে দিল তিতলি। কি রে, ও না, এইভাবে তাকিয়ে আছিস কেন? বাজে লাগছে? তিতলি রে, তুই আছিস? ভাই তোকে এভাবে দেখে কিভাবে কন্ট্রোল করবে আল্লাহই জানে, বাট আজ কিছু হবে। তিতলির কথায় কথায় বলে ফেলল। তোর ভাই যেভাবে লুক দিয়ে আসে, তাতে আমারই তাকে খেয়ে ফেলতে ইচ্ছে করে। কণিকা তিতলির কথা শুনে হাঁ করে তিতলির দিকে তাকিয়ে থাকলো। তিতলি যখন বুঝতে পারলো সে আনমনে মনের কথা বলে ফেলেছে, তৎক্ষণাৎ জিহবায় কামড় দিল। তা দেখে কণিকা হেসে ফেলল। তার মানে তুই আমার ভাইয়ের দিকে গিলে খাওয়া নজরে তাকাস? সর এখান থেকে। তোর ভাই হলে কি হয়েছে, সে আমার বর, সো আমি এভাবে তাকাতেই পারি। হুম, সব বুঝতে পেরেছি। হা হা করে হেসে দিয়ে বলে। তিতলি লাজুক হাসি দিয়ে মোড়ের বারান্দায় চলে গেল। তিতলি লাজুক হাসি দিয়ে দৌড়ে বারান্দায় চলে গেল। নিচু হয়ে বসে বেলিফুল দেখছিল। তখনই দেখে সাজ্জাদের সকল পরিবার একে একে গাড়ি নিয়ে তিতলিদের বাড়ি ঢুকছে। একদম শেষে সাজ্জাদ একা একা গাড়িতে ড্রাইভ করে এসেছে। তিতলি তাড়াতাড়ি করে বারান্দার পাশে লুকিয়ে পড়েছে পর্দার আড়ালে। একটু মাথা বের করে দেখলো সাজ্জাদ নেমেই বারান্দার দিকে তাকিয়ে হঠাৎ হেসে দিল। কি ব্যাপার, হাসলো কেন? আমি কি দেখতে পাইনি? তো দেখবে কিভাবে, আমি তো এখনো লুকিয়ে আছি। তিতলি রুমে গিয়ে আরেক দফা ঝটকা খেলো। রুমে কেউ নেই, আর সাজ্জাদ সুন্দর করে পায়ের উপর পা তুলে খাটে বসে ফোন টিপছে। তিতলি তো অবাকের শেষ পর্যায়ে। খুব অস্থির লাগা শুরু হলো তিতলির, বারবার শুকনো ঢুক গিলছে। সাজ্জাদ এবার আর কন্ট্রোল করতে পারলো না, ঝড়ের গতিতে তিতলিকে দেয়ালে চেপে ধরে চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাজ্জাদ তিতলিকে ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অবাক করা বিষয়, আজ তিতলিও সাজ্জাদের ডাকে সাড়া দিয়েছে। তিতলির সাড়া দেওয়ায় সাজ্জাদ যেন আরও ডিসপারেট হয়ে গেছে। ঘোর লাগা কণ্ঠে তিতলিকে বলছে। এটা কি করলে তিতলি যান, এবার আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব? ঘুম তো কবেই ছিনিয়ে নিয়েছো। কপালে কপাল ঠেকিয়ে বলে। তিতলির যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। চুপচাপ মনোযোগ দিয়ে সাজ্জাদের কথা শুনছে আর লজ্জায় কুকিয়ে যাচ্ছে। এই কথা বলছো না কেন? জানো আজ তোমাকে কতটা সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। তাড়াতাড়ি আমার ঘরে চলে আসো, আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। কথাগুলো বলেই সাজ্জাদ তিতলির কপালে চুমু দিল। পরিস্থিতি স্বাভাবিক করতে সাজ্জাদ বলে উঠল। আচ্ছা তিতলি যান, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে না দেখে সরাসরি দেখতে পারো না? আমি তো তোমারই। আমি কখন আপনাকে দেখলাম? ও তাই না, তাহলে বারান্দায় লুকিয়ে লুকিয়ে কে দেখছিলে? তিতলি সাজ্জাদকে ছাড়িয়ে বলে। মোটেও না, আমি তো ফুল গাছ দেখছিলাম। সাজ্জাদ তিতলির আমতা আমতা কথাই হেসে দিল। তারপর তিতলির হাত ধরে নিচে নামতে লাগলো। সবার চোখ সাজ্জাদ আর তিতলির দিকে। সাজ্জাদ গাঢ় বেগুনি রঙের পাঞ্জাবি, তিতলি গাঢ় বেগুনি রঙের শাড়ি, বাঙালি স্টাইলে পরা, সাথে খোলা চুলে বেলিফুল গুচ্ছাকারে লাগানো, নাকে নোজ পিন, চোখে কাজল আর ঠোঁটে পার্পল কালারের লিপস্টিক, পুরো বাঙালি বউ। সবার সামনে সাজ্জাদ আর তিতলির আংটি বদল হলো। সাজ্জাদ তিতলিকে আংটি পরিয়ে হাতের পিঠে চুমু দিয়ে দিল, আর তিতলি লজ্জায় মাথা নিচু করে হেসে দিল। সাজ্জাদ তিতলির কানে কানে বলল। তোমার কাছে আসার প্রথম ধাপ পার করলাম। বলেই কানে হালকা চুমু দিয়ে সরে এলো। তিতলি লাজুক হাসলো। সবাই আড্ডা দিচ্ছে, এমন সময় কণিকা তিতলির সাথে বিভিন্ন কথা নিয়ে মজা করছে। এক পর্যায়ে তিতলি ধাওয়া করলো কণিকাকে, আর কণিকা হাসতে হাসতে দৌড়াচ্ছিল। হঠাৎ তিতলি আর কণিকা কারো কথাই থমকে দাঁড়ায়। আরে আরে আস্তে দৌড়াও, পরে কোমর ভাঙবে তো। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, কে ইনি তা বোঝার জন্য। হঠাৎ করে এসে সাজ্জাদ জড়িয়ে ধরলো। তিতলি তো মিটমিট করে হাসছে, আর আশপাশের মেয়েরা ছেলেটাকে পারলে গিলে খাচ্ছে। একজন তো বলেই ফেলেছে, ইস, কি মারাত্মক দেখতে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। যা শুনে কণিকার রাগে যেন এক বালতি সমবেদনা ঢালা হলো। যা শুনে কণিকার রাগে যেন এক বালতি সমবেদনা ঢালা হলো, যাতে করে কণিকার রাগ মুহূর্তেই সপ্তম আসমানে উঠে গেছে। তিতলিকে রাগী চোখে জিজ্ঞাসা করলো। টিটু, এই মিস্টার নির্লজ্জ এখানে কি করছে? আমি কি জানি?
এসে তো তোর ভাইকে জড়িয়ে ধরলো, তাকেই জিজ্ঞেস কর। কণিকা এবার সাজ্জাদের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো। ভাই, এই লোকটা এখানে কি করছে? আর আপনি আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছেন? আপনার সাহস তো কম না? কণা, তুই নিবিড়কে কিভাবে চিনিস? আগে তোদের পরিচয় হয়েছে? কণিকাকে কিছু বলতে না দিয়ে তিতলি বলে উঠল। আরে আপনাকে বললাম না, ওই যে হ্যান্ডসাম রিক্সাওয়ালাকে বলছি। সাজ্জাদ এবার বুঝতে পারলো বিষয়টা, তাই নিজেও হেসে দিল তিতলির সাথে। কণিকা অবাক হয়ে তার ভাই ভাবিকে দেখছে। তার ইচ্ছে করছে দুইটার মাথা ফাটাতে, বদের হাড্ডি দুটো। ও মা, এ কি! নিবিড়ের দিকে তাকিয়ে দেখে উনিও হেসে চলেছে সমান তালে, যা দেখে কণিকার রাগ লাগছে। আচ্ছা, এতে হাসার কি আছে? আজব, বুঝি না কিছু। বলেই কণিকা হান করে উপরে চলে গেল। তাতে সবাই আরেক দফা হাসলো। এবার সাজ্জাদ নিবিড়কে উদ্দেশ্য করে বলল। এই, তুই আমার বোনটাকে এরকম ভাবে বলছিস কেন? ও না হয় তোকে চিনতে পারেনি, কিন্তু তুই তো ওকে চিনতে তাহলে। তারে একটু বাজিয়ে দেখলাম আগের মতোই আছে কিনা। আর তাছাড়া ও আমাকে আগে রিক্সাওয়ালা বলেছে। তুই আর বদলাবি না শালা। পিঠে চাপড় দিয়ে বলে। আর শালা তো তুই আমার হবি, আর আমাকে শালা ডাকিস? আমার বোন কিন্তু এখনো রাজি। তিতলি নীরব দর্শকের মতো সব দেখছিল। শেষের কথা শুনে অটোমেটিক ভ্রু কুচকে এলো তিতলির। সাজ্জাদের দিকে তাকাতেই সাজ্জাদ তিতলিকে বলল। আরে তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধুর কথা, কণিকার লাভার, যদিও কণিকা জানে না। তিতলি নিবিড়কে চিনল ঠিকই, কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেছে। সকাল 7:25 দরজার বাইরে থেকে ডাক শোনা যাচ্ছে, যা ক্রমশ তীব্র হচ্ছে। কিন্তু তিতলি তো সারা রাত ঘুমাতেই পারেনি। সারা রাত নিবিড়ের কথাটাই চিন্তা করছে। সাজ্জাদের সাথে ওর বোনের কী সম্পর্ক, আর ওর বোনকে? হাজারো প্রশ্নের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলছে তিতলি নিজেকে। আবার দরজার আওয়াজে তিতলির ঘোর ভাঙল। দরজা খুলে ওর মা আর কাজিনদের দেখে বলল। কি চাই? মামনি, তোর এ কি হাল? কি হয়েছে তোর? ঘুমাসনি? না মাম্মা, ঘুম আসেনি। মন খারাপ করে বলে। তিতলির মা তিতলির কাজিনদের সবাইকে চলে যেতে বলল। তারপর মেয়েকে নিয়ে বিছানায় বসলো। তিতলি তৎক্ষণাৎ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে গেল। তাতে তিতলির মা খানিকটা হাসলো, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কি হয়েছে আমার মামনির? মনটা এত খারাপ কেন? আচ্ছা মাম্মা, সবসময় মেয়েদেরকে কেন স্যাক্রিফাইস করতে হয়? কেন মেয়েদেরকে তার পরিবার ছেড়ে দিতে হয় বলতে পারো? বুঝতে পারছি মামনি তোর কষ্টটা, কিন্তু কি বল, মেয়েদের জীবনটাই এমন। কিছু সুখ সুখ পেতে তারা অনেক বড় বলিদান দেয়, কিন্তু ভাগ্য তাদেরই ভালো হয় যারা একজন মনের মতো স্বামী পায়, যে তারা ভালোবাসা দিয়ে তার স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারে। ছোট ছোট কাজে যে স্ত্রীকে আগ্রহ দেয় আর স্বপ্নকে নিজের ভাবে। আর এমন একজন সুপুরুষ এর অপেক্ষায় থাকে নারীরা। এইদিকে আমাকেই দেখ, কখনো বলতে পারবো না যে তোর বাবা আমাকে কখনো দুঃখ দিয়েছে। আমি যে এতগুলো বছর তোর বাবার সাথে আছি, কখনো সে আমাকে দুঃখী হতে দেয়নি। আমি আশা করি, আমি জানি আমার মেয়েকেও তার স্বামী সবচেয়ে বেশি ভালো রাখবে, তার ভালোবাসা দিয়ে আমাদের কথা ভুলিয়ে দেবে। কিন্তু মাম্মা, আমি কখনো তোমাদের ভুলতে চাই না। তিতলির মা হেসে দিল। তিতলির মন ভালো করার জন্য বলল। তাও তো তোর কপাল ভালো, এত সুন্দর করে বিদায় হচ্ছে। কিন্তু জানিস, তোর বাবা আমাকে তুলে এনে বিয়ে করেছে, তাও আবার আমার বাবার সামনে থেকে। কিন্তু কেন মাম্মা? নানু ভাই কি রাজি ছিল না? না, তেমন কিছু না। আমার বাবা রেগে তাকে বলেছিল, আমার তুলিমাকে এত সহজে তোমার হাতে তুলে দেব না, দেখি কি করো, ব্যাস। আর কি লাগে তোর বাবার? সকাল 10:46। আজ তিতলির গায়ে হলুদ আর সন্ধ্যাবেলা মেহেন্দির অনুষ্ঠান। একদিনেই 2 অনুষ্ঠান হবে, কারণ 2 অনুষ্ঠানেই সময় কম লাগবে। আগে সাজ্জাদের গায়ে হলুদ হয়েছে। তিতলিকে হলুদ একটা সুন্দর শাড়ি পরানো হয়েছে, তার উপর কাঁচা ফুলের গহনা। বাগানের এক কর্নারে ছোট স্টেজ করা হয়েছে হলুদের জন্য। তিতলিকে সেখানে বসিয়ে সবাই হলুদ দিচ্ছে। যখন মাথায় কলসির পানি ঢালা হচ্ছিল, তখনই আগমন ঘটে আমাদের হিরোর। সাজ্জাদ এক ধ্যানে তিতলির মাথা থেকে পানি পড়ে যাওয়া দেখছে।
আর তিতলি চোখ বুঝে হালকা হাসলো। সাজ্জাদও হেসে দিল, কারণ সাজ্জাদ জানে তিতলির এই হাসির মানে। সাজ্জাদের আগমন টের পেলেই তিতলি হাসে। পানি ডালা শেষ হতেই তিতলির সামনে তাকিয়ে দেখলো সাজ্জাদ এখনও ওর দিকে তাকিয়ে আছে। দেখেই তিতলি লজ্জায় মাথা নিচু করে ফেললো। তিতলিকে একটা হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরানো হয়েছে। যেহেতু মেহেন্দি অনুষ্ঠান সন্ধ্যাবেলা, কণিকা এক মুহূর্তের জন্যও তিতলিকে ছাড়েনি, কারণ কণিকা বুঝতে পারছে তিতলির মন খারাপ। সাজ্জাদের চরম মাত্রায় রাগ লাগছে। সবগুলো বন্ধুরা এমনভাবে ওকে ঘিরে রেখেছে যেন ও কোথায় পালিয়ে যাবে। যদিও সুযোগ পেলে ও দৌড়ে একবার তিতলির কাছে যেত। আজ শুধু তিতলিকে দূর থেকে দেখতে পেরেছে, একবারের জন্যও কাছে পায়নি। কণিকা কয়েকবার সাজ্জাদকে জিজ্ঞাসা করলেও সাজ্জাদের বন্ধুগুলোর জন্য তা পারেনি। এদিকে সে বেশ বুঝতে পেরেছে তিতলির মন খারাপ। আর কি লাগে, সন্ধ্যাবেলা সবাই অনেক মজা করছে, বেশ চমৎকার পরিবেশ। কিন্তু তিতলির মনটা এখনও বেজায় খারাপ, কারণ ওই প্রশ্নগুলো। যে করেই হোক সাজ্জাদের সাথে কথা বলতে হবে। কণিকা খেয়াল করলো তিতলি আবার তার চিন্তা জগতে মগ্ন আছে, তাই বলে উঠল, এই তিতু, আবার মন খারাপ করে রয়েছিস? কণিকা, দেখছিস তোর ভাই নাকি আমায় ভালোবাসে। এই তার নমুনা। কতবার ডাকতে পাঠাইছি, কিন্তু সে কি এসেছে? আমি কি করব বল, আমি গিয়েছিলাম তো। আর তাছাড়া এখানে আমি একটু ভুল করেছি। কি? আমি ভাইয়াকে তোর কথা বলিনি, ওই মিস্টার নীলজ্জকে দেখে দৌড়ে এসেছি। কি? আচ্ছা, নিবিড় ভাইয়া কি তোকে খেয়ে ফেলবে? এমন করছিস কেন? তো সাজ্জাদ ভাইয়ার সাথেও তো কিছুক্ষণ পর দেখা হবে, তুই এমন করছিস কেন? আরে আমার তো কথা আছে। কি এমন কথা রে তিতু? তোকে যাতে ওই নিবিড় ভাইয়ের সাথে বিয়ে দেয় তার কথা। এমন করে বলিস কেন? এরই মাঝে আগমন ঘটে সাজ্জাদ ও তার সাঙ্গ পাঙ্গুদের। মেয়েটা খুব স্ট্রিক্টলি বলেছিল যাতে ছেলেরা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড না করে, কিন্তু সাজ্জাদ তো সাজ্জাদ। আবার যেখানে রয়েছে তিতাস সাহেবের মতো শ্বশুর, তাতে তো কথাই নেই। সাজ্জাদকে দেখে সবাই হা হয়ে গেছে। তিতলিকেও কম সুন্দর লাগছে না। হালকা গোলাপি আর হলুদ কম্বিনেশনের লেহেঙ্গা, চুলগুলো এক বিনুনি করে ছেড়ে দেওয়া, সাথে হালকা সাজ। আর সাজ্জাদ হালকা গোলাপি রঙের শেরওয়ানি। দুজনকেই অস্থির কিউট লাগছে। সাজ্জাদ তিতলির দিকে তাকাতেই তিতলি ভেঙচি কাটলো আর চোখগুলো ছোট ছোট করে মুখ ফিরিয়ে নিল। সাজ্জাদ বেশ বুঝতে পারছে তার তিতলি জান আজ বেজায় ক্ষেপে, তাই তো সবাইকে অবাক করে দিয়ে মাইক নিয়ে শুরু করলো তিতলির মান ভাঙানোর গান। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীতে কাছে থাকো, না বলো না, অনেক শিকা পড়ে যাবে এমন দীপুর জলে। অনেক কথার মরণ হলেও হৃদয় কথা বলে। চন্দ্রহারে কাজল ধোয়ায় জল ফেলো না, একেই তো জীবন আর ভরে কাজের বোঝাই জমে। আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে, একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। তিতলি অবাক হয়ে সাজ্জাদের দিকে হা করে তাকিয়ে আছে। এই লোকটার এত গুণ, কত সুন্দর করে গানটা গাইলো। আপনা আপনি তিতলির মুখে হাসি ফুটলো। তিতলিকে মেহেন্দি দেওয়া শুরু করবে এমন সময় সাজ্জাদ এসে হাজির। তার ভাষ্য মতে সে তার বউকে সর্বপ্রথম মেহেন্দি লাগাবে, তাই সুন্দর করে নিজের নামটা লিখে দিল তিতলির হাতে, আর বাকিটা মেয়েরা দিয়ে দিল। তিতলির হাতে মেহেদি দেখে বেচারি নড়তেও পারছে না, এদিকে কাউকে খুঁজেও পাচ্ছে না। স্বাভাবিক, সবাই খুবই ব্যস্ত। লাল বিয়ে তার জন্য, কিন্তু এদিকে তিতলির বেজাই খেতে পেয়েছে। কি করবে সে? তখনই কোথা থেকে সাজ্জাদ খাবার নিয়ে তিতলির সামনে হাজির। তিতলি অবাক হয়ে দেখছে লোকটি কিভাবে বুঝলো ওর খিদে পেয়েছে। তিতলি যান, আমাকে পরে দেখো, অনেক সময় পাবে, এখন খেয়ে নাও। দেখি হা করে আমিও খাইয়ে দিচ্ছি। হইছে, আপনার আর দরদ দেখানো লাগবে না। আমি খাবো না। কি হয়েছে বলো তো তিতলি যান, আমি কিছু করেছি? আপনার কি মনে হয়? বুঝতে পারছি না। বোঝা লাগবে না, যান এখান থেকে। আরে বাবা বলবো তো, কি হয়েছে? কিছু হয়নি। তিতলি অবাক হয়ে সাজ্জাদের দিকে তাকিয়ে বলে। সাজ্জাদ বুঝতে পেরেছে এভাবে কাজ হবে না, তাই জোর করে তিতলিকে খাবারটা খাইয়ে দেয়। তারপর কিছু না বলে কোথায় যেন চলে যায়। অনেকক্ষণ ধরে তিতলি একা একা বসে আছে, হাতে পায়ে মেহেদি লাগিয়ে। সবাই যে যার মতো মেহেদি দিচ্ছে, আর বিবাহিতদের বর তাদের খেয়াল রাখছে, কিন্তু তিতলিরটা হাওয়া। এগুলো কি মেনে নেওয়া যায়? আজব পাবলিক। তিতলি রাগ করেছে, কোথায় তার রাগ ভাঙাবে তা না কোথায় হারিয়ে গেছে কে জানে।
তিতলি যখন বিভিন্ন চিন্তায় মশগুল তখন কোথা থেকে সাজ্জাদ এসে হুট করে তিতলিকে কোলে তুলে নিল। বেচারি তিতলি মেহেদির জন্য কিছু করতেও পারছে না, তাই আপাতত মুখের কথাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। এই, আপনি আমায় কোলে তুললেন কেন? নামান বলছি। চুপচাপ থাকো, নয়তো তোমার হাতে পায়ের মেহেদিও যাবে, সাথে সাথে তোমার কোমরটাও। আজব পাবলিক তো। কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পারবে। কণিকা মেহেদি দিয়ে বসে আছে। হঠাৎ মনে হলো কারো নিঃশ্বাস ঘাড়ে পড়ছে, তাই ভয়ে ভয়ে পিছে তাকিয়ে চিৎকার দিতে নিলে নিবিড় তৎক্ষণাৎ কণিকার মুখ চেপে ধরে। কণিকা চোখ বড় বড় করে তাকিয়ে করে ইশারা করছে যাতে তার মুখটা ছেড়ে দেয়। কি হয়েছে, এভাবে চেঁচালে কেন? আপনার মাথায় কি সমস্যা আছে? কই না তো। আমার তো মনে হয় আছে। এভাবে কারোর পিছনে দাঁড়িয়ে থাকে আমি কত ভয় পেয়ে গেছি। ও সরি জান, আসলে। এক মিনিট, কে আপনার জান? কেন তুমি? আপনি মজা করছেন না? একদম না। মানে? ভাবলেশহীনভাবে বলে। নিবিড় আর কোনো কথা না বলে কণিকাকে কোলে তুলে নিল। সাজ্জাদ তিতলিকে নিয়ে ছাদে বসলো আর ছাদের দরজা লক করে দিল, যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। এবার বলো, কেন রাগ করছো? কে বললো আমি রাগ করছি? তুমি বলবে না আমি তোমায় কিস করব? আপনি আমায় ব্ল্যাকমেল করছেন। না, যা ঘটবে তা বলছি। এহ, হুম। তুমি বলবে? নিবিড়ের বোন আপনার কি হয়? এক শ্বাসে বলে। তিতলির কথা শুনে সাজ্জাদের ভ্রু কুঁচকে এলো। অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে আছে। এর পরক্ষণেই সাজ্জাদ হো হো করে হেসে দিল। তুমি নিজুমকে নিয়ে জেলাস ফিল করছো? সিরিয়াসলি? এটা হাসার কি আছে? হুম। আরে বাবা, রাখছো কেন? তুমি নিজুমকে দেখবে? না। আবার হেসে দিয়ে বলে। সাজ্জাদ জোর করে নিঝুমের ছবি দেখালো তিতলিকে, যা দেখে তিতলির চোখ বেরিয়ে আসার উপক্রম। ও এত বোকা কি করে হলো? তিতলি নিজের কাজে নিজেই বোকা বনে গেছে, আর সাজ্জাদ এখনো হেসেই যাচ্ছে। আর মনে মনে খুশিও হচ্ছে এই ভেবে যে তার তিতলি জান তাকে নিয়ে কতটা ইনসিকিউর ফিল করে। আসলে নিঝুম একটা বাচ্চা মেয়ে, এবার ক্লাস 5-এ পড়ে। নিবিড়ের ছোট চাচার মেয়ে। সাজ্জাদ বলতে পাগল। সাজ্জাদ ওদের বাড়িতে গেলেই সাজ্জাদের পিছনে ঘুরঘুর করে, আর এটা সেটা আবদার। আরে হয়েছে তো, এত হাসার কি আছে? আমি কিভাবে বুঝবো ও একটা বাচ্চা মেয়ে? আজব। আমতা আমতা করে বলে। ও তিতলি জান, কি বলবো তোমায়, তোমার চেহারাটা দেখার মতো ছিল। হয়েছে তো। সাজ্জাদ হেসে তিতলিকে জড়িয়ে ধরে। তিতলিও মুচকি হেসে সাজ্জাদের পিঠে আলতো করে হাত রাখে। অনেকক্ষণ দুজনে একসাথে সময় কাটায়। রাত 12:56। নিবিড় কণিকাকে নিয়ে বাগানের বেঞ্চিতে বসিয়ে দিয়েছে। আরে পাগল নাকি আপনি? আমাকে এখানে কেন নিয়ে এলেন? তোমার সাথে সময় কাটাতে। আমার সাথে সময় কাটাতে মানে? মানে আমার এখন ঘুমিয়ে ঘুমিয়ে গল্প করতে ইচ্ছা হচ্ছে, তাই তোমাকে প্রয়োজন। কণিকার কোলে মাথা দিয়ে শুয়ে বলে। কণিকা কেঁপে উঠল নিবিড়ের ছোঁয়াতে। নিবিড় বুঝতে পেরে আরেকটু ঘেঁষে বসলো। ফলস্বরূপ নিবিড়ের মুখটা সম্পূর্ণভাবে কণিকার পেটে। এদিকে কণিকার অবস্থা খারাপ, মেহেদির জন্য কিছু করতেও পারছে না। কণিকা নড়াচড়া করায় নিবিড় একটু বিরক্ত হয়ে বলে। এত নড়াচড়া করছো কেন? বাসর করতেছি না তোমার সাথে। আরেকবার নড়াচড়া করলে বিয়ে ছাড়াই তুলে নিয়ে যাব, তাই নো নড়াচড়া। পিঠে মুখ গুজে বলে। কণিকার অবস্থা এমনিই খারাপ, এখন বেচারি লজ্জায় লাল হয়ে গেছে। তাকিয়ে দেখে নিবিড় চোখ বুজে শুয়ে আছে, আর কণিকা এখনো লজ্জায় আর নিবিড়ের স্পর্শে রোবট হয়ে বসে আছে চোখ বন্ধ করে। কণিকার শ্বাস দ্রুত ওঠানামা করছে দেখে নিবিড় মুচকি হেসে কণিকার পেটে চুমু দিয়ে উঠে বসে। নিবিড়ের এই কাজে কণিকা একদম ফ্রেস্ট। এবার নিবিড় ওর গালে একটা চুমু দিয়ে বলে। আজ আর এর থেকে বেশি ডোজ নিতে পারবো না, আর আমি তোমার কাছে থাকলে এর থেকে দূরে থাকতে পারি না, তাই তুমি তাড়াতাড়ি রুমে যাও। তোমার মেহেদি শুকিয়ে গেছে, আমি নিয়ে গেলে সমস্যা হতে পারে। তারপর কণিকার কপালে চুমু দিয়ে ওইখান থেকে নিবিড় চলে যায়। আর কণিকা এখনও বোঝার চেষ্টা চালাচ্ছে যে এতক্ষণ তার সাথে কি হয়েছে। সকাল সকাল তিতলি কণিকাকে কথা শোনাচ্ছে, কারণ তার মেহেদির রং লাল হলেও কারো হয়নি, তাই আবার মেহেদি দিয়ে দিচ্ছে কণিকা, আর তিতলির বকবকানি শুনছে। এই, তোর ভাই আমায় ভালোবাসে? একটুও ভালোবাসে না, নাহলে আমায় মেহেদির রং কেন হবে না? কণিকা আর চোখে তিতলির দিকে তাকিয়ে বলে। সিরিয়াসলি তুই কি চাস তোর হাত কালো খয়েরি হয়ে যাক? বলদ,
এমনিতেই এত লাল হয়েছে, তাও তার আরও লাল লাগবে। কেন রে, আমার ভাই তোকে এত ভালোবাসে, তাও তোর হয় না? এরই মধ্যে সাজ্জাদ তিতলির রুমে এসেছে। তার অসম্ভব রাগ লাগছে। তিতলি এটা কি করে করতে পারে? সাজ্জাদকে দেখে কণিকা বের হয়ে গেছে, আর কণিকা যাওয়ার সাথে সাথে সাজ্জাদ দরজাটা লক করে দেয়। সাজ্জাদের চেহারা দেখে তিতলির এখন প্রচণ্ড ভয় করছে। আস্তে আস্তে বের হয়ে যেতে নিলে সাজ্জাদ তিতলির হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। কোথায় যাচ্ছ? কই, কোথাও না। কণিকাকে কি যেন বলছিলে? কই, কিছু না তো। তাই না? তাহলে কি যেন বললে? আমি তোমাকে নাকি ভালোবাসি না, না কি যেন? বসেন, নয়তো তাহলে তো মেহেদির রং হতো। স্টুপিডের মতো কথা বলা বন্ধ করো। তোমার ওই সামান্য মেয়েদের রং আমার ভালোবাসার গভীরতা কখনোই মাপতে পারবে না। সো মাইন্ড ইট। তিতলি, ওকে ছেড়ে দাও। ওর কোনো দোষ নেই, ওকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে। হ্যাঁ, আমার কোনো এক শত্রু ওকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। তিতলির কপালে কপাল ঠেকিয়ে বলে। তিতলি চোখ বন্ধ করে বসে আছে। সেও ভাবছে আসলেই কি তাই? বিকাল 4:50। তিতলিকে কনে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে। খুব সুন্দর করে তিতলিকে সাজিয়ে দিচ্ছে। তিতলি খুব স্ট্রিক্টভাবে বলেছে তাকে যেন ভারী মেকআপ না করা হয়, তাতে স্কিন প্রবলেম হওয়ার ঝুঁকি থাকে। পার্লারের মেয়েরাও সুন্দর করে তিতলির কথা মতো সাজিয়ে দিচ্ছে। তিতলি এমনিতেই সুন্দর, তার সাথে ব্রাইডাল সাজ, জাস্ট অসাধারণ লাগছে তিতলিকে। তিতলিকে সবাই এটা ওটা বলে লজ্জা দিচ্ছে, আর তিতলিও সারাক্ষণ সাজ্জাদের কথা ভাবছে। কিছুক্ষণ পর সে সাজ্জাদের কাছে যাবে। আজ রাতে সাজ্জাদ তাকে আপন করবে। বিভিন্ন চিন্তায় সে বিভোর, সাথে লজ্জা তো আছেই। কাজী সাহেব চলে এসেছে, কনে বসে অপেক্ষা করছে। তিতলির বাবা মা তিতলির কাছে আসে। কণিকাও এক কোণে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা নেই সাজ্জাদের। কারণটা সবার অজানা। তিতলি পাগলের মতো করছে। আমি জানি সাজ্জাদ নিশ্চয়ই মজা করছে। ও তো আমার যখন ঘুরতে গিয়েছিল তখন মজা করেছিল। আমি জানি ও ফিরে আসবে। কিছুক্ষণ আগে তিতলির সাথে মেয়েরা বসে বিভিন্ন কথা বলছে। কণিকা তো দুপক্ষ থেকেই তাই প্রথমেই চলে এসেছে। সাজ্জাদ তার পরিবার নিয়ে পরে আসবে, কিন্তু আসার মুহূর্তে সাজ্জাদের কোনো খবর পাওয়া যায়নি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তাহলে কি সে তিতলিকে ধোঁকা দিল? বর্তমান তিতলি বসে বসে কান্না করছে আর সাজ্জাদের অপেক্ষা করছে। যেহেতু সাজ্জাদ আর তিতলির বিয়ে একটা বড় রিসোর্টে হচ্ছে, তাই দুপক্ষকেই এখানে আসতে হবে। কিন্তু তিতলি পৌঁছালেও পৌঁছায়নি সাজ্জাদ। তিতলিকে তার পরিবারের সবাই বাড়ি নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু তিতলি না নিজে গেছে আর না কাজীকে যেতে দিয়েছে। তিতলি কিছুতেই বুঝতে পারছে না সাজ্জাদ কেন এমন করলো। তাদের আগেও বিয়ে হয়েছে, কিন্তু সবাই তো তা জানে না। এই অনুষ্ঠানের মাধ্যমেই তো সাজ্জাদ তিতলিকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল। তাহলে কি সাজ্জাদ তিতলিকে স্বীকৃতি দিতে চায় না? সবাই যে তার অপেক্ষা করছে। তিতলির মনে হলো সাজ্জাদ ওর নাম ধরে ডাকছে, তাই ভেজা চোখ নিয়ে দৌড়ে মেন গেটের কাছে আসে, কিন্তু কাউকেই দেখতে পায় না। এতে তিতলির কান্নার বেগ আরও বেড়ে যায়। বিয়ে বাড়িটা একদম স্তব্ধ। আস্তে আস্তে গেস্টরাও চলে গেছে, কিন্তু আশা হারায়নি তিতলি। ওর মনে হচ্ছে সাজ্জাদের কিছু হয়েছে, নাহলে সাজ্জাদ কখনো তাকে ধোঁকা দিতে পারে না। যখন বিভিন্ন কথা ভাবতে ভাবতে তিতলি গেট থেকে ভিতরে আসছিল, তখন হঠাৎ করে নিজের নাম শুনে থমকে দাঁড়ায়। সাজ্জাদকে দেখে ওর কাছে আসবে তার আগে সাজ্জাদ তিতলিকে থামিয়ে দেয়। তিতলি মনে মনে অনেক কষ্ট পেলেও তা প্রকাশ করলো না, কিন্তু সেই কষ্টটা চোখের পানিতে প্রকাশ পেল। সাজ্জাদের অবস্থা করুণ, মাথার এক পাশ থেকে রক্ত ঝরছে, শেরওয়ানিতে রক্ত লেগে আছে। আর সবচেয়ে বড় কথা, সাজ্জাদ একা আসেনি, ওর পিছন থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, যাকে দেখে তিতলির মুখটা অটোমেটিক রাগে লাল হয়ে গেছে। মুখ থেকে বেরিয়ে আসে, রিফা। রিফাকে দেখে তিতলির রাগে সামনে গিয়ে রিফাকে এক থাপ্পড় মারে। তাল সামলাতে না পেরে রিফা মাটিতে পড়ে যায়। নিচু হয়ে রিফার চুল ধরে তিতলি বলতে থাকে, নিশ্চয়ই তুই সাজ্জাদের ক্ষতি করার চেষ্টা করেছিস। তোর কত বড় সাহস তুই! তিতলির কথার মাঝে থামিয়ে সাজ্জাদ বলে। তিতলি ভ্রু কুচকে সাজ্জাদের দিকে তাকায়, তারপর সাজ্জাদের উদ্দেশ্যে বলে, ছেড়ে দেবো মানে? ও কি করেছে? তা কি আপনার অজানা? আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চেয়েছে, আর আপনি ওকে ছেড়ে দিতে পারছেন? ওর কোনো দোষ নেই, ওকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে। ওকে দিয়ে করানো হয়েছে মানে? কিন্তু এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমার কোনো এক শত্রু ওকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আপনার এই অবস্থা কি করে হলো? ওকেই বা এখানে কেন নিয়ে এলেন? আজ রাস্তায় আসার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়। রিপা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে দেখে ছুটে আসে, তখনই আমি ওকে পাই। রিপার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, আর রিপাকেও ওই লোকগুলো খুঁজছে মারার জন্য, তাই ওকে আমি নিয়ে এসেছি।
আর রিফা রাস্তায় অসুস্থ হয়ে পড়ায় ওকে নিয়ে হাসপাতালে যাই, এই জন্যই দেরি হয়ে গেছে। ওকে কেন এই লোকগুলো মারার চেষ্টা করবে? ও তো তাদের আন্ডারেই কাজ করতো। এবার রিফা উঠে কান্না করতে করতে বলতে থাকে। আমি বলছি তিতলি, আসলে আমি তোদের সাথে কাজ করতে চেয়েছিলাম টাকার জন্য, কিন্তু যখন বুঝতে পারি যে আমাকে তার অন্যায় কাজে ব্যবহার করছে, তখন আমি তাদের কাজটার জন্য মানা করে দিই। তাই আমার পরিবারকে তারা খুন করে আর আমাকেও খুঁজছে মারার জন্য। তিতলি কিছুক্ষণ রিফার দিকে তাকিয়ে থাকে। কেন যেন তিতলির একদম বিশ্বাস করতে ইচ্ছে করছে না এই মেয়েটাকে। সে আদৌ সত্যি বলছে তো? কথা বলতে বলতে বাসার সবাই বাইরে চলে এসেছিল, তাই সবাই সাজ্জাদকে খুঁজে না পাওয়ার কারণ বুঝতে পারে। সাজ্জাদের মা দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। তিতলি সাজ্জাদের দিকে তাকিয়ে কান্না করে দেয়। আপনার তো অনেক চোট লেগেছে। তিতলির কান্না দেখে সাজ্জাদ এসে তিতলিকে জড়িয়ে ধরে। তিতলি জান, দেখো আমার একদম ব্যথা লাগছে না, আর তেমন ব্যথাও পাইনি, তুমি কান্না কেন করছো? এবার সাজ্জাদ তার মাকেও জড়িয়ে ধরে বলতে লাগে। মা, তুমিও তিতলির মতো কান্না শুরু করলেই? তোমরা দুজনে এভাবে কেন কান্না করছো? আজই তো বেশি। তৎক্ষণাৎ সাজ্জাদের গালে চড় পড়ল। সাজ্জাদ হেসে দিয়ে বলে উঠল, আহ মা, কি শান্তি! কতদিন পর তোমার হাতের চর খেলাম। তোকে ধরে তো আচ্ছা মতো পিটুনি দিতে হবে, ফাজিল ছেলে। দাঁড়া, আমার তিতলি মামনিকে আমি ঘরে নিয়ে নেই, তখন তোকে দুজনে মিলে পিটুনি দিব, তাই না তিতলি মা? এ কি, তিতলি কোথায়? সবাই তাকিয়ে দেখে তিতলি নেই। সবাই তিতলিকে ডাকছে কিন্তু তার সাড়া দেওয়া যাচ্ছে সবাই তিতলিকে ডাকছে কিন্তু তার সাড়া পাওয়া যাচ্ছে না। সাজ্জাদ একটু এগিয়ে দেখে কণিকা এক সাইডে দাঁড়িয়ে আছে, সাজ্জাদের কাছে আসেনি। কণিকার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কণা, তিতলি কোথায়? আমি কিভাবে বলবো? তুই তো সব সময় বেশি বুঝিস। তুই কি করে জানিস না তিতলি কোথায়? অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, আমার বোনটা আমার উপর অনেক রেগে গেছে। নাটক করিস না। কতবার বললাম আমি তোর সাথে আসি বা কাউকে সাথে নিয়ে আয়, কিন্তু তুই একা একা আসতে গেলি। তুই জানিস তিতলির কি অবস্থা হয়েছে? পাগলের মতো করেছে মেয়েটা। তোকে এই অবস্থায় দেখি ওর উপর কি যাচ্ছে তুই জানিস? সাজ্জাদ সবার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তার তিতলি জান তাকে এত ভালোবাসে? নিজেকে কোনোভাবে সামলে বলে, কণিকা, তিতলি কোথায়? নিশ্চয়ই ছাদে কান্না করছে। সাজ্জাদ আর কোনো অপেক্ষা না করে দৌড়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে তিতলিকে সাজ্জাদ খুঁজে পায় না। ফিরে আসতে যাবে তখন সাজ্জাদ তিতলির কান্নার আওয়াজ পায়। ধীরে ধীরে সেদিকে গিয়ে দেখে তিতলি হাঁটু গেড়ে বসে কান্না করছে। সাজ্জাদ নিচু হয়ে তিতলির পাশে বসে পড়ে। তিতলি খুব ভালো করেই সাজ্জাদের আগমন টের পেয়েছে, কিন্তু মাথা তুলে তাকায়নি। সাজ্জাদ খুব ভালোভাবে বুঝেছে তিতলির অভিমানে তার দিকে তাকায়নি, তাই কান ধরে সরি বলে। তিতলির দিকে তাকিয়ে গাওয়া শুরু করে। किस्सा ये তোমাকে इंतजार में हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना, खामोश के हो जा। তিতলি সাজ্জাদের গান শুনে সাজ্জাদের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে থাকে। সাজ্জাদ তিতলিকে জড়িয়ে ধরে হেসে দেয়। এই পাগলি, আমি ঠিক আছি তো, তাকাও আমার দিকে। জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আরে তিতলি জান, ও বউ, কান্না থামাও না জান, তাড়াতাড়ি চলো, তোমাকে আবার বিয়ে করেনি, না হলে বাসর কিভাবে করব? তিতলি সাজ্জাদের বুক থেকে মাথা তুলে সাজ্জাদকে মারতে থাকে। সাজ্জাদ হেসে তিতলিকে আবার জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তিতলি সাজ্জাদকে বলে, আচ্ছা সাজ্জাদ, ওই লোকগুলো কারা যারা আপনার ক্ষতি চায়? আপনি তাদের চেনেন? আর এত তাড়াতাড়ি রিফাকে বিশ্বাস করাটা কি আমাদের উচিত? আমি এখনো শিওর না লোকগুলো কারা, আর আমি রিপাকেও বিশ্বাস করি না, কিন্তু আমাদের ওকে বিশ্বাস করার নাটক করতে হবে, তাতেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আচ্ছা তিতলি জান, তুমি কিভাবে বুঝলে যে রিপা আমাকে নিয়ে মিথ্যা বলছে? আমাকে কি মনে হয় এতটাই পাওয়ারলেস? বাবার পাওয়ার, হাজবেন্ডের পাওয়ার, অ্যান্ড পাওয়ার ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার মনে আছে আমি আপনায় বলেছিলাম আপনি অমন পোশাক কখনো পরেননি? তখন আমিও বিষয়টা নিয়ে ভাবতে থাকি আর রিফা কেস সলভ করি, অ্যাকচুয়ালি অনুমান করি। এখানে আমাকে মিসলিড করার চেষ্টা করা হয়। রিফা এখানে গুটি হিসেবে ইউজ হয়েছে, আর ধারণা করতে পারি এই সকল ঘটনাগুলো একজনই করাচ্ছে বা করেছে। তাই আমাদের আরও সচেতন হতে হবে। কিন্তু আমি তোমাকে এসব থেকে দূরে রাখতে চাই, আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো না। সেম হিয়ার, আমিও আপনাকে হারাতে পারবো না। তাই যা করবেন
আমি সাথে থাকবো, কোনো কথা শুনবো না। আর যদি না হয় আমি কিন্তু পালিয়ে যাব। আজাইরা কথা বললে একদম ঘরবন্দি করে রাখবো। হ্যাঁ, পালাবে শখ কত। আমি কি করতে পারি তা সম্পর্কে আপনার ধারণা নেই মিস্টার বজ্জাত। চোখ ছোট ছোট করে বলে। প্লিজ। সাজ্জাদ ভ্রুকুচকে তাকাতেই সাজ্জাদ আর কিছু বলে না। এই মেয়েকে বলেও লাভ নেই। সাজ্জাদ আর তিতলি নিচে নেমে আসে আর তাদের বিয়ে আবার পারিবারিকভাবে সম্পন্ন হয়। কবুল বলে সাজ্জাদ তিতলিকে চোখ টিপ দেয় আর তিতলি লজ্জায় চোখ নামিয়ে মুচকি হাসে। সব শেষে এলো বিদায়ের পালা। যত এই বিয়েটা তিতলির মন থেকে হোক না কেন, তবুও নিজের পরিবার, নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। সব মেয়ের জীবনেই এই দুঃখের সময়টা আসে। বাবার আদর, মায়ের আদর। তিতলি বরাবরই একটা বাধ্য মেয়ে, তাই বকাঝকা কপালে জুটেনি বললেই চলে। তিতলি তার বাবা মাকে ধরে তখন থেকেই কেঁদে চলেছে। তিতলির বাবা মেয়েকে আগে সাজ্জাদের হাতে তুলে দেন আর বলেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আমি জানি তুমি থাকতে আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই, তবুও বাবার মন মানে না। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। যখন আমাদের কথা মনে পড়বে সরাসরি বাড়িতে চলে আসবেন, আর না পারলে আমাকে বলবেন, আমি চলে আসব। আর তিতলি শুধু ওই বাড়িতেই নয়, এই বাড়িতেও থাকবে। ওর উপর সবার আগে আপনাদের অধিকার, তারপর আমার। আমি জানি বাবা, তোমার মতো ছেলে আমি লাখ খুঁজলেও পেতাম না। আল্লাহই মিলিয়ে দিয়েছে, আজ আমি নিশ্চিন্ত। সবাইকে বিদায় জানিয়ে তিতলি চলল তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তিতলি আর সাজ্জাদ গাড়ির পিছনে বসেছে আর কণিকা সামনে। গাড়ি চালাচ্ছে নিভিড়। তিতলির মন ভালো করতে তখন থেকে এটা সেটা বলে চলেছে সাজ্জাদ আর কণিকা। নিবিড় কিছু বলতে গেলে কণিকা ঝাড়িতে চুপ হয়ে গেছে। কণিকার স্পষ্ট কথা, গাড়ি চালানোর সময় কথা বলা যাবে না, পরে যত ইচ্ছা কথা বলতে পারবে। সাজ্জাদের বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেছে, বউ এসেছে বলে। তিতলিকে সাজ্জাদের আম্মু বরণ করে ঘরে তুলেন। কণিকা ভিতর থেকে সাজ্জাদকে চোখ টিপ দিতেই সাজ্জাদ হেসে দিয়ে তিতলিকে কোলে তুলে নেয়। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যে বেচারি তিতলি কিছু বুঝে উঠতে পারে না। সবার সামনে এভাবে কোলে নেওয়ায় বেশ লজ্জা পায় তিতলি। তিতলিকে নিয়ে সাজ্জাদ ঘরে আসে। সবাই নতুন বউ দেখতে আসছে। বড়রা তিতলিকে দেখে দোয়া করছে। তিতলি মনে মনে বিরক্ত হলেও মুখে তার লেশ মাত্র নেই, সব হাসি মুখে সামলাচ্ছে। তিতলির শাশুড়ি বুঝতে পেরেছেন তিতলির অবস্থা, সাথে অনেক অবাকও হয়েছে তিতলির ধৈর্য দেখে। তারপর হাসি মুখে সবার সামনে এসে বলতে শুরু করে, দেখি এবার তোমরা আমার তিতলি মাকে একটু রেস্ট দাও, আবার পরে কথা বলো। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, মেয়েটা কিছু খায়নি। সবাই আস্তে আস্তে ভিড় কমিয়ে দিল। তিতলি অবাক হয়ে তার শাশুড়ি আম্মুকে দেখতে লাগলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আম্মু, আপনি বুঝবেন কিভাবে? আম্মু ডাকিস আবার বলিস বুঝলেন কিভাবে? আরে বাবা, আমার মেয়ের মনের কথা আমি বুঝবো না? পাগলি মেয়ে কোথাকার। থ্যাংক ইউ আম্মু। তিতলির কপালে চুমু দিয়ে বলে। আম্মুকে জড়িয়ে ধরে বলে, আরেকটা কথা, এখন থেকে তুমি করে রাখবে, আপনি আগে চলবে না। আচ্ছা। তারপর তিতলির শাশুড়ি তিতলিকে নিজ হাতে খাইয়ে দেয়। অবাক করা বিষয়, এতক্ষণ সময়েও তিতলি সাজ্জাদের দেখা পায়নি। আশেপাশে কয়েকবার তাকিয়েছিল। কিছুক্ষণ পর কণিকা সহ কয়েকটা মেয়ে তিতলিকে নিয়ে সাজ্জাদের রুমে বসিয়ে দেয়। সবাই তিতলিকে নিয়ে হাসি তামাশা করছে। রাত 1টা। সাজ্জাদ দরজার কাছে এসে একটু শব্দ করলো, তাতে সবার নজর সাজ্জাদ দরজার কাছে এসে একটু শব্দ করলো, তাতে সবার নজর সাজ্জাদের দিকে যায়। মেয়েরা দরজার সামনে আটকালে সাজ্জাদ কণিকার দিকে তাকায়। কণিকা মুচকি হেসে বলে, এই তোরা আয় তো, যা যাস তা পেয়ে গেছি, চলে আয়। অতঃপর সবাই কণিকার পিছে পিছে চলে যায়। কণিকাও মুচকি হেসে সাজ্জাদকে বলে, বেস্ট অফ লাক। সাজ্জাদ কণিকার যাওয়ার পর দরজা আটকে তিতলির কাছে আসে। পাশে বসে তিতলির দিকে তাকিয়ে দোয়া পড়ে নেয়। তিতলিকে বলে, তিতলি জান, তোমার মেহরানা কিন্তু পূরণ করে দিয়েছি, তুমি পেয়েছো কিনা জানি না। তিতলি উঠে সাজ্জাদকে সালাম করে আর বলে, ও তো টাকা দিয়ে আমি কি করব? যা ইচ্ছা করো, এটা তোমার অধিকার। তিতলি শুধু মুচকি হাসে। সাজ্জাদ তিতলিকে জিজ্ঞাসা করে। তিতলি চোখ নামিয়ে মুচকি হেসে সায় দেয়। সাজ্জাদও আর দেরি না করে তিতলিকে রাগিয়ে দেয় তার ভালোবাসার ছোঁয়ায়। সকালে তিতলির ঘুম ভেঙে দেখে সাজ্জাদ এখনো বেঘুরে ঘুমাচ্ছে। তিতলি মুচকি হেসে উঠে পড়ে। গোসল শেষে বের হয়ে তিতলি দেখে সাজ্জাদ এখনো ঘুমাচ্ছে। কুম্ভকর্ণ আমাকে সারা রাত জ্বালিয়ে এখন নিজে কি সুন্দর বেঘুরে ঘুমাচ্ছে। ঘুম দেওয়াচ্ছি, দাঁড়াও। তিতলি ওর ভেজা চুল সাজ্জাদের মুখের উপর ঝাপটা দেয়, যাতে করে সাজ্জাদ লাফিয়ে ওঠে। তিতলি অবাক হওয়ার ভান করে সাজ্জাদকে বলে, মুখ টিপে হেসে বলে, ও সরি,
আমি খেয়াল করিনি। সাজ্জাদ কিছুক্ষণ চুপ করে তিতলিকে দেখে, তারপর খাট থেকে নেমে মুচকি হেসে তিতলির কাছে গিয়ে ওর গলায় হাত বুলিয়ে বলে। এর সত্য আমি তুলবো, কিন্তু নিজেকে সবার হাত থেকে কিভাবে বাঁচাবে? তিতলি আয়নায় তাকিয়ে দেখে তার পুরো শরীরে সাজ্জাদে দেওয়া দাগ। তিতলি লজ্জায় শেষ। এবার সে কিভাবে বাইরে যাবে? সাজ্জাদ তিতলির চেহারা দেখে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। তিতলি বেচারি ভাবছে সে এখন কিভাবে এই পরিস্থিতি থেকে বাঁচবে। সাজ্জাদ ওয়াশরুম থেকে বেরিয়ে তিতলিকে দেখতে পায় না। রুম থেকে বেরিয়ে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে সাজ্জাদের অপেক্ষা করছে। তিতলিকে দেখে তো সাজ্জাদ হা হয়ে গেছে। শাড়ি পাল্টে সুন্দর একটা থ্রি পিস পরেছে, আর দাগগুলোও দেখা যাচ্ছে না। যেহেতু সবাই মডার্ন, তাই পোশাক নিয়ে কেউ কিছু বলেনি। সাজ্জাদের আম্মু তো খুব খুশি হয়েছে তিতলিকে দেখেই। বাড়ির মেয়ের মতো সবটাতে ওনাকে সাহায্য করেছে মানা করা সত্ত্বেও। তিতলিকে মাথায় করে রাখছেন তিনি। সবাই তিতলিকে নিয়ে ব্যস্ত। এদিকে সাজ্জাদ যে এসেছে তার কোনো পাত্তাই নেই। সাজ্জাদ এবার করুণ চোখে তার মায়ের দিকে তাকিয়ে ডাকে, আম্মু, আমিও এই বাড়িতে আছি, আমার দিকেও তাকিও। সাজ্জাদের আম্মু ওর দিকে তাকিয়ে একটু হেসে দেয়, তারপর তিতলির পাশে বসিয়ে দেয়। সবাই খেতে শুরু করে, কিন্তু বিপত্তি ঘটে তিতলির। সাজ্জাদ আসার পর থেকে তিতলির হাত ধরে রেখেছে। তিতলিকে সবাই অনেকবার জিজ্ঞাসা করেও ও কেন খাচ্ছে না, কিন্তু তিতলি কি বলবে? সাজ্জাদ যে ইচ্ছে করে করছে তা বেশ বুঝতে পারছে তিতলি। কয়েকবার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয়নি। তাই বুদ্ধি করে তিতলি তার শাশুড়িকে বলে, আম্মু, তুমি আমায় একটু খাইয়ে দিবে? কেউ হয়তো চাইছে না আমি খেয়ে থাকি। সাজ্জাদের আম্মুও বেশ বুঝতে পেরেছে তিতলির ইশারা, তাই তিনি মুচকি হেসে তিতলিকে খাইয়ে দিতে শুরু করেন। আর সবাই এক দফা হেসে দেয়। তিতলিকে দেয়ালের সাথে চেপে রেখেছে সাজ্জাদ। তিতলি এতবার করে বলছে তাকে ছেড়ে দিতে, কিন্তু তা যেন সাজ্জাদের কান অবধি পৌঁছাচ্ছে না। সাজ্জাদ তো ব্যস্ত তিতলিকে দেখতে। হঠাৎ করেই তিতলির ঠোঁট দখল করে চুমু খেতে শুরু করলো সাজ্জাদ। আর তিতলি বারবার সাজ্জাদকে ঠেলছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু সাজ্জাদ তো নাছোড় বান্দা, সে তার নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণ আগে সাজ্জাদ সবার সামনে তিতলিকে বিভিন্ন ইশারা দিচ্ছে, আর তিতলির রাগ লাগছে সাজ্জাদের প্রতি। লোকটা দিন দিন অসভ্যতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু সাজ্জাদ তো সাজ্জাদ, একবার তিতলির দিকে ইশারা করে উপরে রুমে চলে যায়। যাওয়ার আগে সে অনেকবার তিতলিকে রুমে আসতে বলেছে, কিন্তু তিতলি তাকে পাত্তা দেয়নি। উপর থেকেও সাজ্জাদ অনেকবার ডেকেছে। তারপর সাজ্জাদ নিচে নেমে স্পেশালভাবে তিতলিকে কাঁধে তুলে নিয়ে যায়। তারপর সে তার ঐতিহাসিক কাণ্ড ঘটায়। সাজ্জাদ যখন তিতলিকে চুমু খেতে ব্যস্ত, তখন দরজায় নক পড়ে। তিতলি চমকে উঠলেও ভাবান্তর হয়নি সাজ্জাদের মাঝে। সে তিতলির ঠোঁট ছেড়ে দিয়ে তার গলায় চুমু দিতে ব্যস্ত। তিতলি কিছুক্ষণ জোরে শ্বাস নিয়ে সাজ্জাদকে বলে, সাজ্জাদ প্লিজ দেখুন, কেউ এসেছে দরজায়। চোখ বন্ধ করে বলে। সাজ্জাদ তিতলির গলায় মুখ ডুবিয়েই বলে, তিতলি যান, নড়ো না তো, অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব। দরজায় বেশ কয়েকবার নক হওয়ায় সাজ্জাদের ঘোর খাটে। বেশ বিরক্ত নিয়েই দরজা খুলে রিফাকে দেখতে পায়। এবার যেন তার রাগ আরও দ্বিগুণ হয়ে গেল। কি চাই রিফা? আসলে ওর কাছে তো সেইভাবে ক্ষমা চাওয়া হয়নি, তাই ভাবলাম ওর কাছে ক্ষমা চাইবো আর ওর সাথে আলাপ করব। কিন্তু তোমার বোঝা উচিত ছিল যে তিতলির বিয়ে হয়েছে, আর আমার এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, যা তুমি নষ্ট করেছো। সরি, আসলে বুঝতে পারিনি। এখন তুমি আসতে পারো। এর মধ্যেই তিতলি বের হয় আর সাজ্জাদকে ইশারা করে বলে ও সামলাচ্ছে। সাজ্জাদও রাগ করে দরজায় একটা ঘুষি মেরে বের হয়ে যায় রুম থেকে। তিতলি রিফাকে রুমে নিয়ে আসে। রিফা পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পুরো রুমে সাজ্জাদ আর তিতলির ছবিতে ভর্তি, খুব সুন্দর করে গোছানো। তা তুমি আমার খোঁজ কেন করছিলে? আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমাকে কত ভুল বুঝিয়েছি। আমি আমার কাজে অনুতপ্ত। কিন্তু তোমাকে দেখে তো তা মনে হয় না। তিতলি রহস্যময়ী হাসি দিয়ে বলে, আরে আমি মজা করছিলাম। তা তুমি ঠিকঠাক নাস্তা করেছো তো? যতই হোক তুমি আমাদের মেহমান। মেহমান তো তুমি। কিছুদিন পর এই বাড়িতে শুধু আমার রাজত্ব থাকবে। তারপর মুখে বলে, হ্যাঁ সেটাই, আর চিন্তা করো না, আমি আমারটা ঠিক বুঝে নেব। তোমারটা বুঝে নেব মানে? আরে তুমি বললা না নাস্তা ঠিক মতো করলাম কিনা, তার জন্য বললাম। ঠিক আছে। রিফার দিকে তাকিয়ে বলে। নিবিড় তখন থেকে কণিকার পিছনে পড়ে আছে, আর কণিকা বেচারাকে পাত্তাও দিচ্ছে না। বেচারার অবস্থা দেখে সবাই মিটমিট করে হাসছে। নিবিড় এবার কণিকার একদম সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি সমস্যা তোমার? তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? সেটাই তো, কি সমস্যা আপনার? এভাবেই আমার পিছে পড়ে আছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? যা ভাবার ভাববে।
আই ডোন্ট কেয়ার, তুমি আমার সাথে আসো। বাট আই ডু কেয়ার। কে শুনে কার কথা কণিকার হাত ধরে নিবিড় কোথাও নিয়ে যাচ্ছে। কণিকার কোনো কথাতেই পাত্তা দিচ্ছে না। ওইদিকে বেচারা সাজ্জাদ প্রায় 1 ঘন্টা ধরে তিতলিকে ডেকে চলেছে, কিন্তু তিতলি পণ করেছে সে আজ রুম থেকে বের হবে না। সাজ্জাদের উপর রাগ করেছে। নিবিড় যখন কণিকাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন সাজ্জাদকে রুমের বাইরে দেখে। ভাই, তুই রুমের বাইরে বসে দরজা ধাক্কাচ্ছিস কেন? সাদে কি তোর ভাবি আমাকে রুম থেকে বের করে দিয়েছে? কণিকা আর নিবিড় দুজনেই হাসতে হাসতে শেষ। ভাই, এটা মনে হয় প্রথম ইতিহাসে ঘটলো যে বউ বিয়ের পরের দিন বরকে রুম থেকে বের করে দিয়েছে। বলেই হা হা করে হাসতে লাগলো। এবার নিবিড় বলল, ভাই, তুই কি এমন অপরাধ করছিস যে ভাবি তোকে রুম থেকে বের করে দিল? খালি বলছি আজকে অফিস যেতে হবে, কাজ আছে। কিন্তু কথা ছিল তিতলিকে নিয়ে নদীর পাড়ে যাব। ও মেবি তোদেরও বলছে। এখন মানা করায় আমাকে রুম থেকে বের করে নিজে ভেতরে বসে কান্না করতেছে। বুঝলাম না কান্নার কি হলো। ভাই, এটা ওর দোষ না। ওর ছোটবেলা থেকেই প্রবলেম আছে। কোনো কিছু ওর মনের মতো না হলে শুধু শুধুই কান্না করে, তাও অটোমেটিক। ও নিজে চাইলেও আটকাতে পারে না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। ওকে টাইম দিই, নিজেই বের হবে। আরে আমি তো জানতাম না। সাজ্জাদ তিতলিকে সুন্দর করে ডাকতে থাকে এবং তিতলিকে নিয়ে ঘুরতে যাবে তাও বলে, কিন্তু তিতলি দরজা খুলে না। কিছুক্ষণ পর নিজেই চোখ মুছে দরজা খুলে সবাইকে সরি বলে। তারপর সাজ্জাদকে বলে, সরি, আসলে আমি নিজেকে সামলাতে পারিনি, কিন্তু আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি অফিসেই যান, আমার কোনো সমস্যা হবে না। সাজ্জাদ তিতলিকে জড়িয়ে ধরে আর বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি তিতলি জান। আমি তোমার এই সমস্যার কথা জানতাম না, তাহলে কখনোই তোমাকে হার্ট করতাম না। সরি জান। তিতলির কপালে চুমু দিয়ে বলে, আর আমরা ঘুরতে যাব, তুমি রেডি থেকো। কিন্তু আপনার অফিস। সাজ্জাদের দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা হবে না, আমি ফোন করে ম্যানেজ করে নেব। কিন্তু আর কোনো চিন্তা নয়। রিফা দূরে দাঁড়িয়ে সব দেখছিল আর রাগে ফুঁসছিল। তারপরই কাউকে ফোন করে সবটা জানালো। রিফা আড়াল থেকে চলে যেতেই সাজ্জাদ একটু বাঁকা হাসলো। তিতলিকে বুকে জড়িয়ে রুমে চলে গেল। কণিকা ওইখান থেকে চলে যেতে নিলে নিবিড় কণিকার হাতটা টান দিয়ে বলল, কই যাও? আমার কাজ শেষ হয়নি তো। মানে কি কাজ শেষ হয়নি? আর আমার সাথে আপনার কি কাজ? তোমার সাথেই তো যত কাজ সুন্দরী। এই, আমার সাথে যত কাজ মানে? পাগল হয়ে গেছেন? সেই কবেই হয়ে গেছি। এখন শুধু আমার পাগলামিগুলো তোমাকে দেখানোর পালা। আমাকে না দেখিয়ে অন্য কাউকে দেখান। শুনুন। নিবিড় কোনো কথা না বলে কণিকাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য কণিকার হাতে খাবার খাবে। তুমি এখন আমাকে খাইয়ে দিবে, না হলে ছাড়বো না কিন্তু। দেখুন, এভাবে কোলে কেন নিয়ে রেখেছেন? নামান আমাকে। আগে বলো খাইয়ে দিবে, তাহলে নামাবো। কেন, আপনার হাত নেই? আছে, যা, এখন অন্য কাজে ব্যস্ত, তাই তুমি খাইয়ে দিবে। না, আমি পারবো না। বুঝেছি, তোমার আমার কোলে থাকার ইচ্ছে হচ্ছে। আচ্ছা তাহলে। এই না, ওকে, আমি আপনাকে খাইয়ে দিব। এই তো, গুড লাক। কণিকা নিবিড়কে খাইয়ে দিচ্ছে আর জিজ্ঞাসা করছে, আচ্ছা, আপনি সকালে খাননি? না। তাহলে বড় মা যখন জিজ্ঞাসা করলো তখন মিথ্যা বলেছিলেন কেন? আজব তো, আমি কি বড় মাকে বললাম আমি খাইনি কারণ তোমার মেয়ের হাতে খাবো? অবশ্যই বললে বলতে পারতাম, কিন্তু তুমি অগত্য লজ্জা পেতে। আপনি জানেন যে আপনি খুব বড় মাপের নির্লজ্জ? বউয়ের কাছে নির্লজ্জ না হলে জীবনে আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে হবে না, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। কণিকার হাত অটোমেটিক অফ হয়ে গেল। হাঁ করে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে নিবিড় ভাবলেশহীনভাবে বলল, কি হলো, খাওয়ানো অফ করলে কেন? কে আপনার বউ? আপাতত হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার কাছে নিয়ে আসবো। কণিকা আর কিছু না বলে নিবিড়কে খাইয়ে দিয়ে চলে যেতে নেয়, কিন্তু তার আগেই নিবিড় কণিকাকে ধরে ফেলে। আরে কই যাও, মিষ্টি তো দিয়ে যাও। মানে? নিবিড় কণিকাকে বলেই কণিকাকে কোনো সুযোগ না দিয়ে কণিকার ঠোঁটে ঠোঁট বসিয়ে নিজের মিষ্টি আদায় করছে। আর কণিকা বেচারি এখনো শকে আছে, জীবনে এমন কিছু ফেস করেনি। আর আজ ভাবতেই গা শিউরে উঠেছে কণিকার। নিবিড়কে এত ধাক্কা দিয়েও এক চুল নড়াতে পারেনি কণিকা। আজ তো জল হস্তি।
বিকেলে সাজ্জাদ, তিতলি, নিবিড়, কণিকা বের হয়েছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সবার মুখেই হাসি, আর তাদের পিছন পিছন ডাইনি রিফাটা তো আছেই, কিন্তু সে রয়েছে সবার অগোচরে। আর কাউকে বারবার ফোন করে আপডেট দিচ্ছে। আজ তিতলি আর কণিকা দুজনেই জামদানি শাড়ি আর সাজ্জাদ, নিবিড় পাঞ্জাবি পরেছে। এই দুই কাপলকে দেখে সবার মাথা খারাপ অবস্থা, কেননা সবাইকে খুব সুন্দর লাগছে। তিতলি শাড়ি পরে চুলে একটা বেনুনি করেছে, যা তার কোমর ছড়িয়ে নেমে গেছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর কপালে ছোট টিপ। সাজ্জাদ আজ তিতলির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। কণিকা নর্মালি শাড়ি পরে চুলে খোপা করে ফুল লাগিয়েছে, সাথে তিতলির মতো হালকা সাজ। ব্যাস, দুজন নারীকেই অপরূপ সুন্দর লাগছে, আর সাথে দুই প্রেমিক যারা তাদের নারীকে দেখে তাদের সৌন্দর্য উদ্ঘাটনে ব্যস্ত। সবাইকে গিয়ে অমায়িক লাগছে। আর আজ তিতলি বায়না ধরেছে তারা সবাই কৃষ্ণচূড়ার বাগানটাই যাবে, আর সাথেই যে পার্কটা আছে তাতে নিজের প্রিয় মানুষের হাত ধরে হাঁটবে। ব্যাস, কণিকারও পছন্দ হলো, কিন্তু তিতলিকে বললেও ও সবার সামনে লজ্জায় বলতে পারলো না প্রিয় মানুষটার হাত ধরে হাঁটার কথা। কিন্তু নিয়তি হয়তো তার পক্ষেই ছিল। রোদে পড়ে যাওয়া বিকেল, প্রিয় মানুষের হাত ধরে হাঁটছে তিতলি, আর তার কিছুটা পিছনে নিবিকা আর কণিকা। প্রিয় মানুষের হাত ধরে হাঁটছে তিতলি, আর তার কিছুটা পিছনে নিবিড় আর কণিকা আনমনে হাঁটছে। কণিকার মনটা একটু খারাপ, কারণ সে তার প্রিয় মানুষটার হাত ধরে হাঁটতে পারছে না। হঠাৎ অনুভব করলো কণিকার হাতের তালুতে কারো হাতের ছোঁয়া। তাকিয়ে দেখে নিবিড় শক্ত করে কণিকার হাতটা ধরে নিয়ে হাতের পিঠে একটা চুমু দিয়ে বলল, কখনো এই হাত ছাড়বো না। আর তুমি তোমার মনের কথা মনেই রেখে দাও কেন? মানে? মানে আমি ভালো করেই বুঝতে পেরেছি, আপনিও চাইছেন কেউ আপনার হাতটা আঁকড়ে ধরুক, কিন্তু সুযোগটা কি আমাকে দেওয়া যায় না? কণিকার দিকে তাকিয়ে বলে, কি করে এই লোকটা তার মনের কথা খুব সহজেই বুঝে গেল? আর কিসের সুযোগ চাইছে? লোকটা কি বুঝে না আমি তারই? কণিকা হাঁ করে নিবিড়কে দেখছে আর ভাবছে। কণিকা ভেবেই মুচকি এসে দিল, আর নিবিড় মুগ্ধ হয়ে তার প্রিয়তমার হাসির দিকে তাকিয়েছে। নিজের উত্তর পেয়ে গেল। ইয়েস বস, আমি ওদের উপর নজর রাখছি। আর ওরা এখন কৃষ্ণচূড়া বাগানের পার্কটাতে হাঁটছে। ঠিকভাবে নজর রাখো, আর সময় হলে আমিও তোমাকে ফোন দিব, তাই অযথা ফোন করবে না। গট ইট? ইয়েস বস। অপর পাশে ফোন কেটে কেউ পৈশাচিক হাসি দিয়ে বলতে লাগলো, কতবার বাঁচবে মিস্টার সাজ্জাদ? বিয়েটা শেষ পর্যন্ত করেই ফেললে, কিন্তু কোনো চিন্তা নেই, তোমাদের দুজনকে তো আলাদা হতেই হবে। হা 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 হা। আর এম ব্যাক মাই ডিয়ার তিতলি পাখি। বাসে এসে তিতলি ফ্রেশ হয়ে শুয়ে গেল। আজ বড্ড ক্লান্ত সে, সাথে মনটা অনেক ফুরফুরে। সাজ্জাদ তিতলির পরে ফ্রেশ হয়, বের হয়ে দেখে তার তিতলি জান শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে। সাজ্জাদ তিতলির পাশে শুয়ে তিতলির কোমর জড়িয়ে ধরে আর ঘাড়ে নাক ঘষে বলতে লাগে, আমার তিতলি জানের মনটা ভালো হয়েছে। তিতলি আবেগে চোখ বন্ধ করে বলে, হুম। এখন আমার মন ভালো করা যাবে। তিতলির পিঠে চুমু দিয়ে বলে। তিতলি খুব ভালো করেই বুঝতে পেরেছে সাজ্জাদের উদ্দেশ্য। হোক না কিছুক্ষণ তার মন মতো, শত হলেও স্বামী তার। আর সে নিশ্চিন্তে একজন ভাগ্যবতী। নয়তো এমন কয়জন স্বামী আছে যারা নিজের স্ত্রীকে স্পর্শ করার আগে অনুমতি চায়। তিতলি কোনো কথা না বলে সাজ্জাদের দিকে ফিরে সাজ্জাদকে জড়িয়ে ধরে। সাজ্জাদ একটু অবাক হলেও মুহূর্তে সেও তিতলিকে জড়িয়ে ধরে, কেননা তার প্রিয়তমা তাকে তার উত্তর দিয়ে দিয়েছে। তিতলিকে সাদরে গ্রহণ করছে সাজ্জাদ। তাকে আজ আবার আপন করে নেওয়ার খেলায় মেতেছে। এই খেলা যেন ভীষণ পবিত্র, যা তাদের সম্পর্কের মাধ্যমে প্রকাশ পায়। সাজ্জাদ যখন তিতলিতে মগ্ন, তখন শোনা যায় কণিকার ডাক, ভাইয়া, ভাবি, তাড়াতাড়ি নিচে আসো ডিনার করতে। সাজ্জাদের মাথাটা গেল গরম হয়ে। এই মেয়ে ডাকার আর সময় পায়নি। সাজ্জাদ তিতলির দিকে তাকিয়ে দেখে সে মিটমিট করে হাসছে। আজব হাসির কি হইল, মুডের 12টা বাজিয়ে দিছে। ওর বাসর ঘরে সাজ্জাদ সাউন্ড বক্স রেখে আসবে, পাজি মেয়ে একটা। সাজ্জাদকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। শুধু বেঁধে রাখেনি, বরং অনেক মারধরও করেছে। কিন্তু সাজ্জাদ সামনের মানুষটাকে দেখে এই ঘটনায় একদমই অবাক হয়নি, বরং এটাই আশা করেছিল। কপাল থেকে টুপটুপ করে রক্ত ঝরছে। তার মধ্যেও বাঁকা হেসে কাউকে বলল, এখনো তোর পিছন থেকে ছুরি চালানোর অভ্যাস গেল না? একদম বাজে কথা না, তুই খুব ভালো করে জানিস আমি ঠিক কি কি করতে পারি। আর এখানে তো আমার তিতলি পাখির বিষয়, আমি কিভাবে ছাড় দেব?
তুই একটা অমানুষ। ওই মুখ দিয়ে তুই আমার বউয়ের নাম নিবি না, জানোয়ার। কাম ডাউন, কাম ডাউন। এত উত্তেজিত কেন হচ্ছ? দেখো আমি ভালো কথার মানুষ, তাই সুন্দরভাবে বলছি। তুই তো তিতলি পাখিকে ভোগ করেছিস, এখন আমাকে দে আর আমাদের শত্রুতা শেষ কর। ওই কুত্তা, যা শুয়োর, তুই আমার ভালোবাসাকে ভোগ বলিস কোন সাহসে? একবার আমার বাঁধনটা খোল, খোদার কসম তুই আজকে বাসায় ফিরতে পারবি না। সে তো পরে দেখা যাবে, কে বাসায় ফেরে আর কে না। আমি তো তোর জানা শত্রু, কিন্তু অজানা শত্রুর মোকাবেলা কিভাবে করবি? আমি মরলেও সে তোকে মারবে। কে আমার শত্রু? এখনই জানতে চাস? আচ্ছা, মারার আগে তোর শেষ ইচ্ছেটা পূরণ কর। সাজ্জাদ কিছু না বলে সামনের ব্যক্তির অগোচরে একটু বাঁকা হাসে। আমাকে না চেনার তো তোর কোনো কারণ দেখি না। তোর সাথে বিদেশে পড়ার সময় থেকে তোর সাথে যে শত্রুতা, তার সুযোগ নিয়েছি আমি। আর শত্রুর শত্রু বন্ধু হয়, জানিসই তো। বলেই হা হা করে পৈশাচিক হাসি দিতে লাগলো। সাজ্জাদকে যখন তিতলির থেকে আলাদা করে বিদেশ পাঠানো হয়, সাজ্জাদ খুব কষ্টে দিন পার করতে থাকে। নিজেকে সবসময় পড়াশোনায় ব্যস্ত রাখতে চাইতো। ওর কলেজ লাইফের ফ্রেন্ডদের মধ্যে একজন হলো সাইফ। সাইফকে সাজ্জাদ অনেক বিশ্বাস করতো, বলতে গেলে ভাই মানতো। কিন্তু সে ছিল এক বিশ্বাসঘাতক। তিতলির ব্যাপারে সাজ্জাদকে সাইফ সব বলে, আসলে বলতে বাধ্য হয়। একদিন সাজ্জাদের রুমে সাইফ হঠাৎ চলে আসে এবং তিতলির ছবি দেখে, যেটা বড় করে সাজ্জাদের বেডের ওয়ালে লাগানো। তিতলির ছবি দেখে সাজ্জাদকে জিজ্ঞাসা করলে সাজ্জাদ তিতলি আর তার কথা বলে। তখন থেকেই তিতলিকে মনে প্রাণে চাইতে শুরু করে। যেভাবেই হোক একদিন সাজ্জাদের রুমে না বলে এসে তিতলির ছবিতে বাজেভাবে স্পর্শ করতে থাকে। তিতলি পাখি, তোমার মধ্যে এক অন্য নেশা আছে। তোমাকে আমার যে খুব করেই নিজের করে পেতে মন চাইছে। তোমার বডি ফিগার, উফ, জাস্ট পাগল করার মতো। আর অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তিতলির ছবিতে হাত বুলিয়ে বলে। এর মধ্যে সাজ্জাদ রুমে এসে সাইফের সব কথা শুনে ফেলে আর এসেই সাইফকে মারা শুরু করে। তিতলিকে আজে বাজে কথা বলার জন্য মুখে পাঞ্চ করতে থাকে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হয় আমার তিতলি জানের বিষয়ে এত বাজে কথা বলার, ওর ছবিতে বাজে ইঙ্গিতে হাত দেওয়ার? তোর হাত আমি ভেঙে দেব। বলেই আবার মারা শুরু করলো। সেদিনের পর থেকে সাজ্জাদ আর সাইফ দুজনেই দুজনের শত্রু। আর সাজ্জাদকেও কিডন্যাপ সাইফই করেছে। সাজ্জাদ চিন্তা করছে, যে এই শয়তানটার সাথে মিলে আমাকে ধোকা দিয়েছে। কোন এমন শত্রু তার আছে যে এই শয়তানটার সাথে মিলে আমাকে ধোকা দিচ্ছে? আমি তো আমার সব কটা শত্রুকেই নজরে রেখেছি। তাহলে তারপর মুখে বলে, এই জানোয়ার, তুই একা তো এই পদক্ষেপ নিবি না, খুব ভালো করেই জানি। তাহলে তোকে কে পাঠিয়েছে? ভালোই বল। আরে, আমি তো ভয় পাইছি। আর এখন আমি সব সত্যি বলে দিব। ভাঙবে তবু মোচকাবে না। কিন্তু তোকে এখন কে বাঁচাবে? এখন তোকে তো মরতেই হবে। চোখ গরম করে বলে। বলি হাহা করে ভয়ঙ্কর হাসি দিতে লাগলো। এবার বলি, সাজ্জাদ এখানে কিভাবে আসলো? সকালে সাজ্জাদ তিতলিকে জোরে জোরে ডেকেই চলেছে, কিন্তু তিতলির আসার নাম নেই। তিতলি জান, ও বউ, কই তুমি? এই অদম স্বামীকে একটু দর্শন দিয়ে যাও। ও বউ। সাজ্জাদ খুব ভালো করেই বুঝতে পেরেছে তিতলি ইচ্ছে করে আসছে না, তাই এবার শুরু করলো, মা, ও মা, আমার বউটাকে একটু পাঠিয়ে দাও, আটকে দেখো না মা। সাজ্জাদ রেডি হচ্ছিল আর এইভাবে ডাকছিল, তাই খেয়াল করেনি কিছু। হঠাৎ দরজায় তাকিয়ে দেখে তিতলি অগ্নি চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এখনই ভস্ম করে দেবে। তিতলিকে দেখে সাজ্জাদ একটা শুকনো ঢোক গিলল, তারপর মেখে হাসি দিয়ে বলতে শুরু করলো, তুমি আসছো? একটু টাইটা খুঁজে দাও না। খাটের উপরে চোখ দাও। আর এইভাবে ষাঁড়ের মতো চেঁচানোর মানে কি? একজন বিবাহিত পুরুষ তার বউকে যে কাজের জন্য ডাকতে পারে, আমিও তার জন্যই ডেকেছি। আর তুমি আসতে দেরি করছো, তাই চিৎকার করে ডেকেছি। তুমি আসতে কেন এত দেরি করছো? আমার আরো অনেক কাজ থাকে, তোমার পেছনে পড়ে থাকলে হবে? আমার পিছেই পরে থাকতে হবে? বিয়ে কি আমি তোমাকে দিয়ে ঘরের কাজ করানোর জন্য এনেছি, নাকি আমার কাজ করার জন্য এনেছি? তিতলির কাছে গিয়ে বলে। এবার আমার টাইটা বেঁধে দাও। তিতলি একটা শ্বাস ফেলে সাজ্জাদের টাই বাঁধতে শুরু করলো। এভাবে ডাকছিলেন? আমি তো অনেক লজ্জায় পড়ে গিয়েছিলাম। অনিকা তো টিচিং করছিল, সবাই কি ভাবলো? কে কি ভাবলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। টাই বাঁধতে বাঁধতে বলে। সাজ্জাদ তিতলির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে এনে বলতে লাগলো,
আমি বাসায় থাকা অবস্থায় সবসময় আমার পাশে থাকবে, ব্যাস। হুম, নাও ট্রাই বাধা শেষ। সাজ্জাদ অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ভেবে তাকিয়ে আছো যে? তিতলি জান, তুমি আমাকে খুব করে বলেছো। তিতলির এবার হুঁশ আসলো, জিহবাই কামড় দিয়ে বলল। আসলে ভুলে বলে ফেলেছি। তিতলি সাজ্জাদের কথা শুনে মুচকি হাসলো। সাজ্জাদ তিতলির কপালে চুমো দিয়ে বাই বলে অফিসে চলে গেল। কিন্তু রাস্তায় সাজ্জাদকে কিডন্যাপ করা হলো। ফোনে কথা বলতে বলতে অফিসে ঢুকবে ওই মুহূর্তে কেউ সাজ্জাদের মাথায় বাড়ি মারে আর সাজ্জাদ অজ্ঞান হয়ে যায়। তারপরই তাকে এই ঘরটাতে নিয়ে আসা হয়। বর্তমান সাজ্জাদের হাত চেয়ারের পেছনে বাঁধা, তাই এখানে সাইফকে বিভিন্ন কথায় আটকে রেখে নিজের হাত ছাড়াতে ব্যস্ত সাজ্জাদ। তুই এবার মরার জন্য তৈরি হয়ে যা। বলে এই গানের ট্রিগার প্রেস করতে গিয়েছিল, কিন্তু কেউ ধাক্কা দিয়ে হাতের গানটা ফেলে দেয়। হঠাৎ করেই সাইফের হাত থেকে গান পড়ে যাওয়ায় সাজ্জাদ সাইফের দিকে তাকিয়ে দেখে রিফা সাইফকে ধাক্কা দিয়েছে। কিন্তু সাইফের হাতে এত রক্ত কোথা থেকে এলো? তার মধ্যেই সাজ্জাদ নিজের হাতের বাঁধন খুলতে সক্ষম হয়। এদিকে রিফা চিৎকার করে বলছে, তোর সাহস কত ভাই আমার সাজ্জাদের দিকে গান তাক করার? তুই শুধু তোর কাজ হাসিল করে সাজ্জাদকে আমার দিয়ে দিবি, ব্যাস। আরে বোন, তুই ভুল লোককে পছন্দ করেছিস। ওকে আমার শেষ করতে দে। আর আমার হাতে গুলি করলি কেন? আহ, আমি কোথায় গুলি করলাম? গান তো তোর হাতে ছিল, আর কোনো শব্দও পাওয়া যায়নি। সাইফের কাছে গিয়ে বলে। পিছন থেকে কেউ বলে উঠল, শব্দ পাওয়া যায়নি কারণ গানে সাইলেন্সার লাগিয়ে নিয়েছি। সাজ্জাদ ফিরে মানুষটিকে দেখে বলে ওঠে, তিতলি জান, করজবের দল। ইয়েস, আমি তো। রিফা, তোমার কি মনে হয় তোমার মতো মেয়ের ধাক্কায় ওই বলদটার হাত থেকে গান পড়ে যাবে? সাজ্জাদ নিজের হাত খুলে ফাইট করতে চেয়েছিল, কিন্তু তার বউয়ের নতুন রূপ দেখে মনে হলো আজ একটু ফাইট এনজয় করা যাক। কারণ তার বউকে দেখে যে কেউ বলবে, উফ লেডি রেঞ্জার। যা এই মুহূর্তেই সাজ্জাদের বলতে ইচ্ছে করছিল। সে হেসে হেসে অ্যাকশন সিন দেখছে, কারণ তিতলির কাছে যেই আসছে তাকে সাবান ছাড়াই পুরো ধুয়ে দিচ্ছে। তিতলিকে পিছন থেকে আঘাত করতে আসলেই সাজ্জাদ দ্রুত উঠে লোকটাকে পেটায়। এবার শুরু হয়েছে হাজব্যান্ড আর ওয়াইফের মিলিত অ্যাকশন। সবগুলোকে প্রায় মেরে আধমরা বানিয়ে ফেলেছে। এই কিছুক্ষণ পর নিবিড় আর কণিকা আসে। দুজনে এক একটার অবস্থা দেখে বলছে, ইস, মিস হয়ে গেল সিনগুলো। ধুর, রাখেন তো। আমি সবচেয়ে বেশি মিস করেছি। আমার টিতু কতদিন পর এমন গুন্ডি হয়ে মারামারি করেছে, আর আমি মিস করলাম। সব তোমার জন্য। এই জন্য মেয়ে মানুষ নিয়ে রাস্তায় বের হতে হয় না। আমি তো আনতেই চাইনি, গলায় ঝুলে পড়লো। ও হ্যালো, স্বপ্ন থেকে বাইরে আসুন। আমার জন্য না, আপনার ওই খাটারা গাড়ির জন্য লেট হয়েছে। সাজ্জাদ আর তিতলি এতক্ষণ ওই সাইফা রিফাকে ধরে পেটাচ্ছিল। তখনই দুজনের ঝগড়া শুনে থেমে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ তিতলির চিৎকারে চুপ হয়ে যায়। দুজনেই একদম চুপ। বাবারে বাবা, এত ঝগড়া মানুষ কেমনে করে? কণিকা কান্না কান্না ভাব করে বলে, এই টিতু, তুই আমায় আগে বললি না কেন? আমি এখানে আমার জামাই বাঁচাতে আসছি, তোরে কোন সময় খবর দিব? আরে ভাবি, বাদ দাও তো এই পাগলের কথা। কিন্তু তুমি তো ফাটিয়ে দিয়েছো ইতিহাসের নতুনত্ব। জামাইকে বাঁচাতে বউতের লড়াই, তাও দাবাং স্টাইলে। উফ, পুরাই চমক। কি? আমি পাগল? আজ বাসায় চলো, বুঝাচ্ছি। না মানে, আসলে সাজ্জাদ সবকিছু নীরব দর্শকের মতো দেখছিল। অবশেষে মুখ খুলল, তিতলি জান, এই দুইটাকে আগে বাঁধতে হবে, তারপর এদের টম অ্যান্ড জেরি ফাইট দেখাবো। ও হ্যাঁ। বলে এই চেয়ারের সাথে দুজনকে বেঁধে দিল। তারপর দুইজনের ফোন নিয়ে দেখতে লাগলো যে কমন কিছু আছে কিনা। কারণ অনেকবার জিজ্ঞাসা করার পরও তারা মুখ খোলেনি, তাই এই প্রসেস। কিন্তু কল লিস্ট দেখে সাজ্জাদের মাথায় যেন বাজ পড়েছে, কারণ দুই ফোনেই একটা নাম্বার এসপি লিখে সেভ করা। সাজ্জাদ নাম্বারটায় কল দিল আর সাইফকে বলল ঠিকভাবে কথা বলতে, কিন্তু সাইফ শুনছিল না। তাই আরও কিছু উত্তম মধ্যম দেওয়ার পর গান পয়েন্টে রেখে রাজি করিয়েছে। ওকে বলো ওদিকের কি খবর? সাজ্জাদকে ভালো করে পিটিয়েছো তো? ও দুর্বল হলে ওকে দিয়ে প্রপার্টির পেপারে সাইন করে নিবে। আমার প্রথম প্ল্যান ফলোর হলেও দ্বিতীয় প্ল্যান ফলো হতে দেব না।
গট ইট। সাজ্জাদ আর কণিকা দুজনেই অবাক, সাথে ভীষণ গম্ভীর। ফোন কাটতেই সাজ্জাদ আর কণিকা বলে উঠল, ছোট আব্বু। বাবা, সাজ্জাদ শিওর হওয়ার জন্য ওর চাচার নাম্বারের সাথে মিলিয়ে দেখলো নাম্বারটা। কণিকা সাজ্জাদকে ভাবলেশহীনভাবে বসতে দেখে জিজ্ঞাসা করলো। সাজ্জাদ কিছু না বলাই কণিকা নিজে মিলিয়ে দেখলো নাম্বার মিলে গেছে। কণিকা ধপ করে বসে পড়ে ফ্লোরে। তিতলি আর নিবিড় দৌড়ে এসে কণিকাকে ধরে। বাবা এমন কেন করলো ভাই? জাস্ট সম্পত্তির জন্য? আমি আমি আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আমাদের এত সুন্দর পরিবারটা আমার নিজের বাবাই ভাঙতে চায়। কেন কেন? সাজ্জাদের চোখ লাল হয়ে উঠেছে, চোয়াল শক্ত করে বলছে। তার উত্তর তো শুধু ছোট আব্বুই দিতে পারবে। সাজ্জাদ তার লোক দিয়ে সাইফা রিফাকে বন্দি করে কণিকার বাবার উদ্দেশ্যে রওনা হয়। কণিকা প্রথমে কান্না করলেও এখন তার নিজের বাবার প্রতি প্রচুর ঘৃণা হচ্ছে। তাই সাজ্জাদ সহ সবাই আস্তে আস্তে প্ল্যান অনুযায়ী কাজ করবে, নয়তো হাতে কোনো প্রমাণ পাওয়া যাবে না। তার জন্য এখন একটাই কাজ, ওই লোকটাকে কিছুক্ষণ ব্যস্ত রাখা, বাকিটা ম্যানেজ করে নেবে। তিতলি তার শ্বশুর বাড়িতে এসে মরা কান্না জুড়ে দিয়েছে। আম্মু গো, আব্বু গো, চাচু গো, আমার সাজ্জাদ কোথায়? ওকে তো কোথায় খুঁজে পাচ্ছি না। কান্না করতে করতে বলে, তিতলি মা, তুই কি বলছিস? সাজ্জাদ তো এখন অফিসে। না আম্মু, সাজ্জাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অফিসে গিয়েও খুঁজেছি, ওর ফোনটাও অফ করছে। আমি এবার কি করব? চাচ্চু বাঁকা হেসে ঢং করে বলে, থাক মা, কান্না করো না। নিয়তি যা ছিল আর সাজ্জাদকে খুঁজে পাওয়া যাবে, তুমি টেনশন করো না। তিতলি বিভিন্ন কথায় চাচ্চুকে ব্যস্ত রাখছে। তিতলির চুলগুলো খোলা, তাই কানে লাগানো ব্লুটুথ কেউ দেখতে পায়নি। তিতলি খুব আস্তে করে বলল যে সে আর একা ম্যানেজ করতে পারছে না, তাই কিছুক্ষণ পরেই কণিকা আসে আর এসে তিতলির সাথে এদের ব্যস্ত রাখে। ওইদিকে সাজ্জাদ আর নিবিড় চাচ্চুর অফিস, সিক্রেট হোম সম্পর্কে সব ইনফরমেশন বের করে। অনেকটা সময় পর সাজ্জাদ আর নিবিড় দুজনেই একসাথে বলে, ডান। তারপর দুজনেই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে সাজ্জাদের চোখ চড়ক গাছ। সাজ্জাদ বাড়িতে এসে যা দেখে তাতে তার চোখ চড়ক গাছ। তার ছোট আম্মু তার স্বামীকে প্রায় আধ মরা বানিয়ে ফেলেছে। তুই একটা অমানুষ। তুই আমাকে বলেছিস আমি চুপ থাকলে তুই আমার ছেলেটার কিছু করবি না। তাহলে কোথায় আমার ছেলেটা? আমার সাজ্জাদের সাথে কি করেছিস? কান্না করতে করতে চিৎকার করে বলে, কি বলছো তুমি? আমি কি করেছি? মানে কি ছোট আম্মু? সাজ্জাদকে দেখে সবাই দৌড়ে ওর কাছে আসে। সাজ্জাদ ওর ছোট আম্মুর কাছে সব জানতে চায়। তখন ছোট আম্মু মুখ খুলে, তুই যখন ছোট তখন থেকেই এই হারামিটা তোকে মারার বিভিন্ন কৌশল খুঁজতে থাকে, কিন্তু সে হয়তো জানতো না আমি তার প্রত্যেকটা প্ল্যানের ভিডিও করে রেখেছি। একদিন আমাকে দেখে ফেলে যখন আমি তার কথা লুকিয়ে শুনছিলাম। সেদিন অনেক মেরেছিল আমায়। তারপর থেকে প্রতিদিনই আমাকে মারতো আর চুপ থাকতে বলেছিল, কেননা আমি যদি কাউকে কিছু বলতাম তাহলে শয়তানটা সাজ্জাদের ক্ষতি করে দিত। সাজ্জাদ তখন দেশে ছিল না, তাই আমি চাইতেও কিছু করতে পারিনি। ওর প্রথম প্ল্যান ছিল কণিকার সাথে সাজ্জাদের বিয়ে দিয়ে সম্পত্তি নিয়ে নেবে, কিন্তু কণিকা ছোটবেলা থেকেই তার ভাই ভক্ত, আর তিতলিকে পেতে সাজ্জাদকে সবচেয়ে বেশি হেল্প করেছে কণিকা। তাই তার প্রথম প্ল্যান ফ্লপ হয়। তারপর তিতলিকে ভুল বুঝিয়ে দূরে করতে চেয়েছিল। তিতলিও এর ফাঁদে পা দিলেও তা বেশি দিনের ছিল না। সাজ্জাদ জোর করে তিতলিকে বিয়ে করে, আর পরে ওদের পারিবারিকভাবেই বিয়ে দেওয়া হয়। তখন সে সাজ্জাদকে মারার প্ল্যান করে। কালকেও আমি একে বলেছি, যদি আমার সাজ্জাদের কিছু করে তাহলে আমি সবটা সবাইকে বলে দিব। আমার কাছে এর অপকর্মের সব প্রমাণ আছে। সবাই ছোট আম্মুর কথা শুনে স্তব্ধ হয়ে রয়েছে। একটা মানুষ এত খারাপ কি করে হয়? এই লোকটার কোনো কিছুরই অভাব নেই, তবুও লোভে পড়ে পাপ করলো। চাচ্চু সবার অবস্থা দেখে পালাতে চাইছিল, তখনই তিতলি পিছনের কলার ধরে বলে, আরে চাচু গো, দেখুন না, শয়তানটা পালাইতে চাইছে। আমি এখন কি করি? এর মধ্যেই সাজ্জাদ চাচ্চুর সামনে গিয়ে বলে, আমার কি কোনো কিছুর অভাব ছিল আর সম্পত্তির দরকার? আমাকে বললেই পারতে, হাসি মুখে দিয়ে দিতাম। কারণ আমি আপনার মতো টাকা খুঁজি না, খুঁজেছি সবার ভালোবাসা। আজ থেকে আপনি আমার পিতৃ পরিচয় হারালেন। সারা জীবন আপনাকে আদর্শ মেনে এত ভুল করেছি, আসলে বুঝতে পারিনি। আমার মাকে এত কষ্ট দিয়েছেন, তবুও সে মুখ ফুটে কাউকে কিচ্ছু বলেনি। কিন্তু কিন্তু আজ তো সব বাধা অতিক্রম করে ফেলেছেন। তাই হয়তো
আমার মাও আর মুখ বুঝে থাকতে পারলো না। কণিকা তার বাবার সামনে গিয়ে বলে। তারপর কণিকা পুলিশদের ভিতরে আসতে বলল আর সকল প্রুফ হ্যান্ড ওভার করে চাচুকে ধরিয়ে দিল। যাওয়ার সময়ও চাচুর মুখে কোনো কথা ছিল না, বলবেই বা কি, শুধু সাজ্জাদ তার ছোট আম্মুর কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়েছে বলে মনে হয়নি। সবাই ঘৃণার নজরে তাকিয়েছিল তার দিকে। তখন নিজেকে সে নিকৃষ্ট প্রাণী ছাড়া কিছুই ভাবতে পারেনি। কিছুদিন পর ওই ঘটনার পর সবারই মন মানসিকতা অনেক খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল। সাইফ আর রিফাকেও পুলিশে দেওয়া হয়েছে। সাজ্জাদের মন এখনও খারাপ, সে তার ছোট আম্মু আর কণিকাকে নিয়ে বেশ চিন্তিত। বিষয়টা সবাই খেয়াল করেছে, তাই কণিকা আর তার ছোট আম্মু বিষয়টা বুঝে সাজ্জাদের ঘরে এলো। সাজ্জাদ, আব্বু আসবো? আরে ছোট আম্মু, এটা আবার জিজ্ঞাসা করতে হয়? আসো। কিরে কণিকা, তুই কবে থেকে আমার রুমে নক করে ঢুকছিস? কণিকা মুখ ভেঙচি দিয়ে বলে। আমার বইই গেছে নক করতে, আম্মু আছে দেখে। আর তাছাড়া এখন তুই বিবাহিত, তাই নক করে আসাটা ভদ্রতা। ওরে আমার ভদ্র বোন রে। তিতলি কাপড় ভাঁজ করতে করতে এদের কাহিনী দেখছিল। তারপর ছোট আম্মুর হাত ধরে এনে খাটে বসায়। ছোট আম্মু, এটা তোমার ছেলের রুম, যখন ইচ্ছে আসবে। ছোট আম্মুকে জড়িয়ে ধরে বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দুটোই পাগল। হ্যাঁ ঠিক বলেছ আম্মু, এই দুটাই পাগল, শুধু আমি একাই ভালোর দলে। তাই নাকি রে কণা? তাহলে তো তোকে তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়াতে হয় বিয়ে দিয়ে, আবার পাগলের সাথে থেকে না পাগল হয়ে যাস। একদম ঠিক বলছো তিতলি জান। বেচারা নিবিড়টা আর কত অপেক্ষা করবে, তাই না কণা? মুচকি হেসে চোখ টিপ দিয়ে বলে। কণিকা লজ্জায় লাল হয়ে গেছে, আর বাকি সবাই হেসে দিয়েছে কণিকার কাণ্ডে। বেশ কিছুদিন পর সবাই এখন স্বাভাবিক, আবার আগের মতো সবাই হাসি খুশি থাকে। বিশেষ করে আজ সবার জন্যই খুশির দিন, কেননা আজ কণিকাকে দেখতে নিবিড়ের বাড়ি থেকে লোক আসবে। তিতলি তো সকাল থেকে কণিকাকে জ্বালাচ্ছে, এটা সেটা বলে, আর কণিকা লজ্জায় লাল নীল হচ্ছে। সাজ্জাদ খুব ব্যস্ত কাজে, যতই হোক একটা মাত্র বোনের বিয়ের ব্যাপার, তার মধ্যেও তিতলিকে জ্বালাচ্ছে। আর তিতলি তার স্বামীর অতিরিক্ত আদর সহ্য করছে বেচারি। কণিকা নিবিড়ের বাড়ির লোকের সামনে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে বসে আছে। বেচারা নিবিড় তো কণিকার থেকে চোখই ফেরাতে পারছে না, তা নিয়ে অবশ্য অনেক টিপস সহ্য করতে হয়েছে তাকে। অবশেষে নিবিড় আর কণিকাকে আলাদা কথা বলতে পাঠানো হলো। জানো কণিকা, তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি। তখন থেকে যখন আমি একটাও জানতাম না ভালোবাসা কি। সাজ্জাদের সাথে তোমার ছবি দেখে জিজ্ঞেস করায় আমাকে বলে তুমি ওর বোন। তখন থেকেই তোমার প্রতি আমার একটা আলাদা টান। ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তার প্রতিটা ক্ষেত্রে সাক্ষী হলো সাজ্জাদ। আমি তোমাকে আগেও চাইতাম, এখনও চাই। যে কোনো কিছুর বিনিময়ে তুমি আমার। আর আমার চাওয়াটা এতটাই ছিল যে আল্লাহ আমাকে সাহায্য করেছে তোমাকে পেতে। আই লাভ ইউ কণিকা। কণিকা নিবিড়ের সব কথা শুনে জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছে। সে সব সময় চাইতো এমন একটা ভালোবাসা, সেটা যে এভাবে পূরণ হবে তা ভাবেনি। নিবিড় হাঁটু গেড়ে কণিকাকে প্রপোজ করছে, আর কণিকাও চোখে খুশির পানি নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে নিবিড়ের দিকে, আর উত্তর দিল, আই লাভ ইউ টু। এর মধ্যেই ছবি তুলে ফেললো তিতলি আর সাজ্জাদ সহ পুরো পরিবার হাততালি দিচ্ছে। কণিকা নিবিড় দুজনেই অবাক, সাথে খুশিও। পরে দুই পরিবার মিলে নিবিড় আর কণিকার বিয়ের তারিখ ঠিক করলো। দেখতে দেখতে কণিকার বিয়ের দিন ঘনিয়ে এলো, সবাই খুব খুশি। আহমেদ পরিবারের একমাত্র কন্যা কণিকা, তার বিয়ে তো কোনো ত্রুটি রাখবে না। সাজ্জাদও তার বাবা সবকিছুতেই উঁচুতে রেখেছে সব দিক দিয়ে। তিতলিও বাড়ির বউ হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করছে, সারাটা সময় ব্যস্ততায় কাটছে। আজ কণিকার বিয়ে, তিতলিকে ছাড়ছেই না কণিকা, তার নাকি অনেক নার্ভাস লাগছে, মন খারাপ করছে, ইত্যাদি ইত্যাদি। আর তিতলি বেচারি বারবার কণিকাকে বোঝাচ্ছে। খুব ধুমধাম দিয়ে কণিকার বিয়ে সম্পন্ন হলো। বিদায়ের সময় অনেক কান্না করেছে কণিকা, তাকে কিছুতেই বোঝানো যাচ্ছিল না। অবশেষে কণিকা তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সবারই মনটা খারাপ ছিল, ছোট আম্মু সবচেয়ে বেশি কান্না করেছে। যতই হোক মেয়েটা তার অনেক আদুরে ছিল। সাজ্জাদেরও মনটা একটু খারাপ। রাত 11:30। তিতলি খুব টেনশন নিয়ে সারা রুমে পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। সাজ্জাদ রুমে এসে তার বউয়ের এই অবস্থা দেখে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তিতলি জান, এভাবে পায়চারি করছো কেন? ও, তুমি এসে গেছো? এখন তাড়াতাড়ি আমাকে কণিকার শ্বশুর বাড়ি নিয়ে চলো।
কণিকার শ্বশুরবাড়ি যাবে না মানে কেন? আরে ছোটবেলা থেকে কত প্ল্যান করলাম কণিকার বাসর ঘরে ওকে জানাবো, তার আগেই তো এবারের বউ হয়ে গেলাম, তাই কণিকার সাথে যেতে পারিনি। কিন্তু ওর বাসরের সব গোলমাল না করলে আমার আর আজকে ঘুম আসবে না তো। ও দেন গ্রেট। দ্য গ্রেট মানে? মানে তুমি আমার কাজ সহজ করে দিয়েছো। বলতে চাইছি আমি আর নিবিড় চ্যালেঞ্জ নিয়েছিলাম যে কে আগে বেবি নিবে। আর আজ নিবিড়ের বাসর রাত, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকেই বেবির প্রসেস শুরু হবে। তিতলি আমতা আমতা করে পিছাচ্ছে। শেষের সাজ্জাদ মামা মানে কি? সাজ্জাদ তিতলির কাছে এক পা দিয়ে আগাচ্ছে। তিতলি যেতে যেতে একদম দেয়ালে ঠেকে গেছে। সাজ্জাদ তিতলির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তিতলি সাজ্জাদের চাহনি দেখেই শেষ। সাজ্জাদ ধীরে ধীরে তিতলিতে মিশে যাচ্ছে, আর সাজ্জাদের স্পর্শ পেয়ে তিতলির শ্বাস দ্রুত পড়ছে। সাজ্জাদ আবারও তিতলিকে আপন করে নিল, কিন্তু এবার যেন তাদের লক্ষ্যটাই আসল খুশি দেবে। বাসর ঘরে ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে কণিকা, মনে তার হাজারো সংখ্যা। নার্ভাসনেসের জন্য যেন কথা গলায় গিয়ে আটকে গেছে। এর মধ্যেই নিবিড়ের আগমন। নিবিড় কণিকার দিকে তাকিয়ে মুচকি হেসে আমার পাশে বসলো। কণিকার হৃদস্পন্দন বেড়ে গেছে। নিবিড় কণিকার প্রবলেমটা বুঝতে পেরে তাকে ইজি করার জন্য বলল, এই তুমি এখনো এগুলো পড়ে আছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, নয়তো ঘুমাতে সমস্যা হবে। হুম। যদিও আজ ঘুমাবো কিনা কে জানে। মানে? মানে আমার অনেক ইচ্ছা বাসর রাতে বউকে নিয়ে রাতের আকাশ দেখবো আর বেবি প্ল্যান করব। চোখ টিপ দিয়ে বলে। কণিকা নিবিড়ের কথায় বেশ লজ্জা পেল, আর কিছু না বলে একটা পাতলা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল, আর নিবিড়ের রুমে চেঞ্জ করে নিল। কণিকা ফ্রেশ হয়ে বের হতেই নিবিড়ের চোখ কণিকায় আটকে গেল। সদ্য গোসল করায় খুবই স্নিগ্ধ লাগছে তাকে। নিবিড় এগিয়ে এসে কণিকার কপালে চুমু দিয়ে কোলে তুলে নিল। কণিকা অবাক হয়ে নিবিড়ের গলা ঝাপটে ধরল। কণিকা চোখ বন্ধ করে আছে দেখে নিবিড় একটু মুচকি হাসল। তারপর কণিকাকে নিয়ে চলে গেল মিনি ট্যারেসে, যেটা নিবিড়ের রুমের সাথে অ্যাডজাস্ট। কণিকাকে নিয়ে দোলনায় বসলো। কণিকা চোখ খুলে দেখে চারপাশে খুব সুন্দর করে সাজানো, আর যেহেতু আজ পূর্ণিমা তাই চাঁদটাও খুব ভালোভাবে চোখে পড়ছে। খুবই রোমান্টিক একটা পরিবেশ। আর এখানে নিবিড় কণিকা তাদের বাসর সেলিব্রেট করছে। 8 মাস পর কণিকা তার বাপের বাড়িতে ঢুকছে চিৎকার করতে করতে। পিছন পিছন আসছে নিবিড়। বেচারা চরম ফ্যাসাদে পড়েছে। এখন আবার পিছু পিছু কেন আসছো? এখন তোমার কাজ নাই? জান, বিশ্বাস করো আমি ব্যস্ত ছিলাম। এখন বলো কি লাগবে, আমি এখনই এনে দেবো। কিচ্ছু লাগবে না আমার, যাও। বলেই কান্না শুরু করলো। আর তিতলি বেচারি সাজ্জাদের হাতে খাবার খাচ্ছিল। 8 মাসের পেট নিয়ে তার চলাফেরা করতে বড্ড অসুবিধা হয়। তবুও কণিকার চিৎকার শুনে সাজ্জাদের সাহায্যে নিচে নেমে আসে। এসে কণিকা আর নিবিড়কে এভাবে দেখে তার মুখে এক চিদ্দা হাসি ফুটে ওঠে। তিতলি 8 মাসের প্রেগনেন্ট আর কণিকা 3 মাসের। তিতলি নিজেকে মোটামুটি সামলালেও কণিকা প্রেগনেন্ট হবার পর থেকে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। পান থেকে চুন খসলেই রক্ষে নেই। কিন্তু তার সবটাই কার্যকর হয় নিবিড়ের ক্ষেত্রে। বেচারাও মুখ বুঝে সব সহ্য করে, আর কণিকাকেও সামলায়। তিতলি ও সাজ্জাদকে প্রথম অনেক জ্বালিয়েছে, কিন্তু এত যে চেঁচামেচি, তিতলিকে দেখে কণিকা একদম শান্ত বাচ্চা হয়ে গেছে। তিতলির কাছে তার যত আবদার, আর তিতলিও তার ননদের সব আবদার পূরণ করে একদম আদর্শ ভাবির মতো। দেখতে দেখতে তিতলির ডেলিভারি তারিখ চলে এসেছে। হসপিটালে নিলে অপারেশনের সময় হঠাৎ করেই কমপ্লিকেশন সৃষ্টি হয়। সবাই তিতলির জন্য দোয়া করছে। কণিকাকে কিছু জানানো হয়নি, কারণ বেচারি নিজেই প্রেগনেন্ট। চিন্তা করলেও শরীর খারাপ করবে। সাজ্জাদের অবস্থা তো আরও করুণ। তার প্রতিটি দোয়ায় তিতলি রয়েছে। হসপিটাল মাথায় করে ফেলেছে। সে যে কোনো মূল্যে তার তিতলি জানকে ফেরত চায়। বহু চেষ্টার পর ওটি থেকে বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়, সাথে একটা চিৎকার। সবাই থমকে গিয়েছে। সাথে জড়ো হয়েছে অজানা অনেক আশঙ্কা। তিতলির কিছু হলো না তো? এর মধ্যেই একজন ডক্টর হাসি মুখে এসে সাজ্জাদকে অভিনন্দন জানান, আর বলেন তার একটা ফুটফুটে ছেলে হয়েছে। সাজ্জাদ তবুও খুশি হতে পারছে না। অস্থিরভাবে জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার ওয়াইফ। ডক্টর মুচকি হেসে জানালেন তিতলিও ঠিক আছে। এবারে যেন সবার মুখে হাসি ফুটে উঠল। সবাই নতুন সদস্যকে বরণ করে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। সাজ্জাদ তিতলির পাশে বসে আছে, তার হাত ধরে। বেবিকে দেখেছ? না, তুমি একান্তই আমার। আর এখন পেয়েছি, তাই বেবিকেও পাওয়া যাবে।
এর মধ্যে কণিকা আর নিবিড় সাজ্জাদ আর তিতলির বেবিকে নিয়ে ভিতরে এসে ওদের কোলে দেয়। সবাই খুব খুশি। পরবর্তীতে কণিকার একটা সুন্দর মিষ্টি মেয়ে হয়। সাজ্জাদের ছেলের নাম সাদাত আর কণিকার মেয়ের নাম আবিরা। তারা সবাই বাচ্চাদের নিয়ে আনন্দে আছে। সবার মাঝে তাদের আনন্দ ছড়িয়ে পড়ুক, সবাই দোয়া করবেন। সমাপ্ত। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক এবং সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।